হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা সিএইচএসএল এর বায়োসায়েন্সের যে ক্লাসটা তোমাদের সাথে ডিসকাস করবো বলে এসেছি। এটা আমাদের সিএইচএসএল এর বায়োসায়েন্সের ফার্স্ট হ্যান্ড আউটের ক্লাস হচ্ছে। এই হ্যান্ড আউটের ক্লাসে আমরা হিউম্যান ফিজিওলজি এবং বায়োসায়েন্সের অন্যান্য কিছু চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করব। এরপরও তোমরা বায়োসায়েন্সে আরও বেশ কয়েকটা ক্লাস পাবে, যেখানে বায়োসায়েন্সের আরও কিছু অন্যান্য চ্যাপ্টার বা অন্যান্য ইম্পর্টেন্ট টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে। তো চলো দেখা যাক, আজকের যে ক্লাসটা আমরা ডিসকাস করতে চলেছি সেই ক্লাসে যে 50টি প্রশ্ন রয়েছে, সেই 50টি প্রশ্ন কেমন, তার উত্তরই বা কী, কোন উত্তরটা কেন হচ্ছে, তার এক্সপ্লানেশন ছবিসহ তোমাদের সাথে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেরি না করে শুরু করে দিই। চলো আজকে আমাদের আলোচনাটা। প্রথম প্রশ্ন কি আছে আমরা একটু দেখে নেব সবাই। দেখো, প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এ ডাইজেস্টিভ জুস with a pH of approximately 2 is found inside the option A stomach, option B small intestine, option C mouth and option D pancreatic duct। তাহলে আমাদের শরীরে আমাদের পরিপাকতন্ত্রের মধ্যে এই যে চারটি অংশ তো তোমরা দেখতে পাচ্ছ, স্টমাক, স্মল ইন্টেস্টাইন, মাউথ অ্যান্ড প্যানক্রিয়েটিক ডাক্ট। আমাদের প্রশ্ন হচ্ছে এর মধ্যে কোথায় ডাইজেস্টিভ জুসের পিএইচ ভ্যালু দুইয়ের মতন আছে। ঠিক আছে, আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো প্রশ্নটার উত্তর কি হবে। উত্তরটা হচ্ছে স্টমাক। দেখতেই পাচ্ছ উত্তরটা হচ্ছে স্টমাক, কারণ আমাদের পাকস্থলীতে কিন্তু ডাইজেস্টিভ জুসের পিএইচ ভ্যালু যথেষ্ট কম। কেন কম? দেখো, তোমরা তার লজিকটা দেখতে পাচ্ছ এখানে। দেখো, এক্সপ্লানেশনটা ভেসে এসেছে তোমাদের জন্য। দ্য স্টমাকস পিএইচ ইজ বিটুইন 1 to 3। স্টমাকের মধ্যে যে ডাইজেস্টিভ জুস আছে তার পিএইচ ভ্যালু 1 থেকে 3-এর মধ্যে থাকবে, হুইচ ইজ কনসিডার্ড টু বি অ্যাসিডিক। কারণ কোনো দ্রবণের যখন পিএইচ লেভেল হয় 7-এর কম, তখন তাকে আমরা আম্লিক দ্রবণ বলে থাকি। Hydrochloric acid, which assists in destroying the microorganism by stimulating the digestive enzyme, is to blame for this hydrochloric acid is substantially to blame the low pH of the stomach acid। কারণ আমরা জানি আমাদের স্টমাকের যে গ্যাস্ট্রিক জুস তার মধ্যে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার জন্য তো পাকস্থলীর পাক রস এটা আম্লিক প্রকৃতির। আর পাকস্থলীতে এই HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে বলেই পাকস্থলীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা আম্লিক মাধ্যম বা অ্যাসিডিক মিডিয়াম তৈরি হচ্ছে, যে অ্যাসিডিক মিডিয়ামে পাকস্থলীর অন্যান্য উৎসেচকগুলো অর্থাৎ পেপসিন এনজাইম প্রোটিন পরিপাকে যেটা সাহায্য করে সেটা সক্রিয় হয়ে উঠবে। তাই জন্য আমরা এখানে উত্তরটা নিলাম, স্টমাকের মধ্যে ডাইজেস্টিভ জুসের পিএইচ ভ্যালু 2-এর কম। কিন্তু কেন এরকম উত্তর নিলাম তার জন্য তোমাদের একটা ছবি দেখাই। চলো সেই ছবিতে তোমাদের দেখিয়ে দেবো যে আমাদের শরীরে কোথায় কোন অংশে ডাইজেস্টিভ জুসের পিএইচ ভ্যালু কত হতে পারে। দেখে নাও, তোমরা একটা পিকচার হয়তো সবাই দেখতে পাচ্ছ। এই পিকচারে যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মুখবিভাগের মধ্যে, আমাদের মুখের মধ্যে যে লালারস রয়েছে, লালারসের পিএইচ ভ্যালু কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7-এর বেশি, সরি তোমার 7-এর কম, 6.5 মতন। এটাও আম্লিক প্রকৃতির। পাকস্থলীর যে পিএইচ ভ্যালু পাকরসের, তার দেখো পিএইচ ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 3-এর মধ্যে। আমরা দেখতে পাচ্ছি স্মল ইন্টেস্টাইনের মধ্যে যে ইন্টেস্টিনাল জুস আছে তার পিএইচ ভ্যালু হচ্ছে 6 থেকে 7.5-এর মধ্যে। আর কোলন বা বৃহদন্ত্র, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডাইজেস্টিভ জুসের পিএইচ ভ্যালু বলা হচ্ছে 5 to 7। তাহলে শুধুমাত্র স্টমাক নয়, আমাদের পৌষ্টিকতন্ত্রের অন্যান্য অংশের পৌষ্টিকতন্ত্রের অন্যান্য অংশ যেগুলো আছে, মুখবিহ্বর বা স্টমাক বা বলতে পারো স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন, কোথায় ডাইজেস্টিভ জুসের পিএইচ ভ্যালু কত, দেখো সবটা আমরা এখানে জানতে পেরে গেলাম। ওকে, আমরা এবার নেক্সট প্রশ্ন চলে আসবো। দেখে নিই আমাদের জন্য নেক্সট প্রশ্ন কি আছে। দেখো, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, বলা আছে ইন ম্যামালস দ্য ম্যাস্টিফিকেশন অফ ফুড ইজ ডান বাই। আমরা যারা ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণী, আমাদের শরীরে খাদ্যবস্তুর চর্বণ বা ম্যাস্টিফিকেশনটা কোথায় হয়, মানে কার সাহায্যে হয়। এখানে 4 রকম দাঁতের কথা বলা আছে: ইনসাইজার টিথ, মোলার টিথ, প্রিমোলার টিথ আর ক্যানাইন টিথ। অর্থাৎ খাদ্যবস্তুর চূর্ণীকরণ বা চর্বণ কোন ধরনের দাঁতের সাহায্যে ঘটে থাকে। ইনসাইজার্স, মোলার্স,
প্রিমোলার্স, ক্যানাইন। এই ধরনের প্রশ্ন আমরা পরীক্ষায় খুব ফেস করি এবং তার জন্য কিন্তু আমরা তৈরি থাকবো। ঠিক আছে, দেখে নিচ্ছ উত্তরটা। উত্তরটা হচ্ছে মোলার টিথ, অর্থাৎ মোলার টিথের সাহায্যে আমাদের খাদ্যবস্তুকে আমরা টুকরো টুকরো করতে পারি বা চিউইং করতে পারি। এবার আমরা বুঝে নেব এই মোলার টিথটা আমাদের মুখমণ্ডলের মধ্যে ঠিক কোন অংশে অবস্থিত। তোমরা দেখে নাও। একটা ছবি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমাদের মুখের মধ্যে দেখো 4 রকমের দাঁত রয়েছে। একদম মুখের সামনের যে দাঁতগুলো তাদেরকে আমরা বলছি ইনসাইজার্স। আমরা দেখতে পাচ্ছি ইনসাইজার্সের ঠিক পেছনে যে দাঁতগুলো দেখো তাকে বলা হচ্ছে প্রিমোলার টিথ। প্রিমোলারের পরে আমরা দেখো দেখতে পাচ্ছি একটু আরেকটু বলবো, ইনসাইজার্স আর প্রিমোলার মাঝখানে আছে ক্যানাইন টিথ। ঠিক আছে, মুখের সামনে চৌকো 4টে দাঁতকে আমরা বলছি ইনসাইজার। ইনসাইজার্সের পরে মুখের দুপাশে ধারালো দাঁতকে আমরা বলছি ক্যানাইন। ক্যানাইনের পরে আছে সামান্য মোটা যে দাঁতগুলো তাকে হচ্ছে প্রিমোলার, আর পেছন থেকে যে বড় বড় দাঁতগুলো তাকে হচ্ছে মোলার। তো এই আমাদের 4টে দাঁত। এবার আমাদের বলেছে খাদ্যবস্তু চূর্ণীকরণ বা ম্যাস্টিফিকেশন কোন অংশে হয়, আমরা উত্তরটা এখানে দিয়েছি মোলার। তো চলো আমরা দেখে নেব শরীরে আমাদের মধ্যে মুখের মধ্যে যে 4 রকমের দাঁত আছে কোন দাঁত কোন কাজে সাহায্য করছে। চলো আমরা সেটাও দেখে নেব। দেখো আমাদের মুখের মধ্যে যে 4 রকমের দাঁত আছে সেই দাঁতগুলোর নাম তোমাদের আরেকবার দেখাচ্ছি এবং এখানে দাঁতগুলোর কাজও তোমাদের বলে দেব। টাইপস অফ টিথ অ্যান্ড দেয়ার ফাংশন। দেখো প্রথমে বলেছে ইনসাইজার্স। ইনসাইজার্স টিথটা আমাদের মুখের সামনের দিকে আছে, অর্থাৎ ওপরের চোয়ালে বা নিচের চোয়ালে মুখের সামনের দিকে যে চওড়া বড় বড় দাঁতগুলো তাদের কারণ হচ্ছে ইনসাইজার। এর কাজ কি? দে হেল্প দ্য বাইটিং, অর্থাৎ দে হেল্প টু ইউ কাট দ্য ফুড। অর্থাৎ কোনো খাদ্যবস্তু তুমি মুখে নিয়েছো, তোমার ওপরের 4টে ইনসাইজার, ওপরের চোয়ালের 4টে ইনসাইজার, তার নিচের চোয়ালের 4টে ইনসাইজার সাহায্যে তুমি তাকে বাইট করতে পারবে বা খাদ্যবস্তুকে তুমি কাট করতে পারবে বা কেটে নিতে পারবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ইনসাইজার ঠিক পেছনে দেখো আছে ক্যানাইন টিথ। বলছে দে অ্যালাউ ইউ টিয়ার অ্যান্ড গ্র্যাব দ্য ফুড। এটা খাদ্যবস্তুকে ছিঁড়ে খেতে সাহায্য করে। তুমি যখন চিকেন বা মাটন খাও তখন হাড় থেকে যে তুমি মাংস ছিঁড়ে ফেলছো বাই দ্য হেল্প অফ ইউর ক্যানাইন টিথ। ক্যানাইন টিথ আমাদের মাংস খেতে সাহায্য করে। তাই তুমি দেখবে যারা কার্নিভোরাস অ্যানিম্যাল হয় বা যারা মাংসাশী প্রাণী হয় তাদের দেখবে ক্যানাইন টিথটা আকৃতিতে একটু বড় হয়ে থাকে। এখানে তোমরা কি আমার কাছে কেউ কিছু জানতে চাইছো? সবাই বুঝতে পারছো তো? ওকে, আচ্ছা। নেক্সট নেক্সট দেখো আমরা দেখতে পাচ্ছি প্রিমোলার। আমরা দেখতে পাচ্ছি দেখো ক্যানাইনের ঠিক পরে আছে প্রিমোলার টিথ। প্রিমোলার টিথ দে হেল্প ইউ ক্রাশ অ্যান্ড টিয়ার দ্য ফুড। খাদ্যবস্তুকে এটা টুকরো করতে সাহায্য করে। এবং মোলার টিথ, যে মোলার টিথ থেকে আমাদের প্রশ্নটা এসছে, মোলার টিথ দে হেল্প ইউ চিউ অ্যান্ড গ্রাইন্ড দ্য ফুড। খাদ্যবস্তুকে চূর্ণ চূর্ণ করতে সাহায্য করে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা ছিল খাদ্যবস্তুকে টুকরো করতে বা চূর্ণ করতে কোন দাঁত সাহায্য করবে, দেখো আমরা সেটা দেখতে পেয়ে গেলাম। মোলার টিথ সাহায্য করছে। বাকি যে 3 রকম দাঁত কোনটার কি কাজ দেখো আমরা সেটাও জানতে পারলাম। পরের প্রশ্নতে আসবো। দেখো পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। বলছে দ্য সুইট টেস্ট বাড অন দ্য টাং আর লোকেটেড অ্যাট। আমাদের জিভকে আমরা জানি এটা আমাদের একটা স্বাদেন্দ্রিয়। কারণ জিভের মধ্যে যে টেস্ট বাড বা স্বাদকোরকগুলো আছে এটা আমাদের খাদ্যবস্তুর স্বাদকে বুঝতে সাহায্য করে। তো আমরা জিভের সাহায্যে মূলত 4 রকমের স্বাদকে ফিল করতে পারি। বলা হচ্ছে মিষ্টি স্বাদ গ্রহণ করার জন্য স্বাদকোরকটি জিভের ঠিক কোন অংশে অবস্থিত। দেখো বলছে রুট, মিডল, টিপ আর দ্য বিটুইন দ্য রুট অ্যান্ড মিডল কোন অংশে আছে। উত্তর দেখো টিপ অফ দ্য টাং। কেন টিপ অফ দ্য টাং দেখো আমরা তোমাদের বলে দেবো তার আগে। 4 কমন টেস্ট আর সুইট, সাওয়ার, বিটার অ্যান্ড সল্টি। আমরা জিভের সাহায্যে 4 রকমের স্বাদ অ্যাকচুয়ালি ফিল করতে পারি, অর্থাৎ মিষ্টি স্বাদ, টক স্বাদ, নোনতা স্বাদ এবং তোমার তেতো স্বাদ। 4 রকমের স্বাদ আমরা অনুভব করতে পারি।
The tongue has many nerves that help to detect the transmit the signal, test signal to the brain. আমাদের জিভের মধ্যে নানা রকমের নার্ভ আছে, যে সমস্ত নার্ভগুলো আমাদের নানা রকমের স্বাদকরকের অনুভূতিকে আমাদের মস্তিষ্কে পৌঁছাতে সাহায্য করে। মনে রেখো, জিভের সাহায্যে আমরা 4 রকমের স্বাদ অনুভব করতে পারছি ঠিকই, মিষ্টি, তেতো, টক, নোনতা, কিন্তু ঝালটা কিন্তু কোনো স্বাদ নয়। দেখো ওখানে বলাই আছে, হট অর স্পাইসি ইজ নট আ টেস্ট। ঝালটা আমাদের কোনো টেস্ট নয়। টেকনিক্যালি দিস ইজ জাস্ট আ পেইন সিগন্যাল সেন্ড বাই দ্য নার্ভ দ্যাট ট্রান্সমিট টাচ অ্যান্ড দ্য টেম্পারেট দ্য সেন্সেশন। অর্থাৎ লঙ্কা খেলে, গোলমরিচ চিবিয়ে খেলে বা কোনো ঝাল কিছু খেলে আমাদের জিভে যে ঝাল লাগছে, ঝালটা কিন্তু কোনো মৌলিক স্বাদ নয়, এটা আমাদের স্বাদকোরকের সাহায্যে একটা যন্ত্রণার অনুভূতি। যে খাবার খেলে তোমার স্বাদকোরকে ব্যথা বা যন্ত্রণা করবে তাকে আমরা বলছি ঝাল। এটা একটা যন্ত্রণার অনুভূতি বলতে পারো। তো আমাদের দেখে নেব কোন স্বাদকোরক কোন অংশে রয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা পিকচারে, দেখো আমরা দেখতে পাচ্ছি সুইট টেস্টের জন্য, মিষ্টি স্বাদের জন্য স্বাদকোরক রয়েছে টিপ অফ দ্য টাং। সল্টি টেস্টের জন্য স্বাদকোরক রয়েছে দেখো অ্যাট দ্য অ্যাব অফ দ্য টিপ অফ দ্য টাং, অর্থাৎ মানে অগ্রভাগের সামান্য ওপরে। টু সাইডস অফ দ্য টাং রেসপন্সিবল ফর দ্য শাওয়ার টেস্ট, জিভের দুটো সাইড আমরা দেখতে পাচ্ছি টক স্বাদের জন্য নিযুক্ত, আর অ্যাট দ্য ব্যাক অফ দ্য টাং রেসপন্সিবল ফর দ্য বিটার টেস্ট। তাহলে কোন স্বাদকোরকের অবস্থান কোথায়, এই প্রশ্ন আসতেই পারে। এখানে প্রশ্ন দেওয়া আছে মিষ্টি স্বাদের স্বাদকোরক কোথায়, তাই আমরা উত্তরটা নিচ্ছি টিপ অফ দ্য টাং। যদি এটা সুইট না বলে বিটার বলতো বা শাওয়ার বলতো বা যদি সল্টি বলতো, তাহলে বাকি স্বাদকোরকগুলোর অবস্থান কোথায় আমার মনে হয় তোমরা ছবি দেখে সে ব্যাপারটা বুঝতে পারছো। পরের প্রশ্নটা আমরা আসবো। দেখো বলেছে ফেসেস ইন দ্য বডি ইজ স্টোরড ইন, অর্থাৎ মানুষের শরীরে অপাচ্য খাদ্য, যাকে আমরা স্টুল বা মল বা ফেসেস বা পুপ বলে থাকি, সেটা মানুষের পৌষ্টিকতন্ত্রে কোন অংশে গিয়ে জমা হচ্ছে? ইলিয়াম, সিকাম, রেকটাম, ডিওডেনাম। মনে রাখবে, স্টুল বা মল কিন্তু আমাদের রেচন পদার্থ নয়। ইউরিন আমাদের রেচন পদার্থ, সোয়েট বা ঘাম আমাদের রেচন পদার্থ, বাট স্টুল কিন্তু আমাদের রেচন পদার্থ নয়। দিস ইজ দ্য আনডাইজেস্টেড পার্ট অফ দ্য ফুড, এটা খাদ্যের অপাচ্য অংশ। তো যে খাবারটা ডাইজেস্টিভ সিস্টেমে ডাইজেস্ট করলাম, করার পর যেটা আমাদের শরীরে অ্যাবজর্ব হওয়ার কথা অ্যাবজর্ব হয়ে গেল, বা বিভিন্ন কোষের মধ্যে অ্যাসিমিলেট হওয়ার কথা সেটা অ্যাসিমিলেট হলো, বাট যেটা আমাদের শরীরে ডাইজেস্ট করতে পারলাম না, অ্যাবজর্ব বা অ্যাসিমিলেট করতে পারলাম না, দ্যাট ইজ দ্য আনডাইজেস্টেড পার্ট অফ দ্য ফুড হুইচ ইজ টার্মড অ্যাজ দ্য স্টুল অর পুপ অর ফেসেস। এটা মানুষের পৌষ্টিকতন্ত্রে কোন অংশে গিয়ে জমা হচ্ছে? উত্তরটা দেখতে পাচ্ছ রেকটাম। তাহলে রেকটাম বলতে কোন অংশকে আমরা বুঝবো? তাহলে আমরা ছবিটা বরং সবাই দেখে নিই। দেখে নাও রেকটাম, দেখো আমরা পিকচারটা দেখতে পাচ্ছি। রেকটাম কোন অংশটাকে বলা হচ্ছে? রেকটাম লোকেটেড অ্যাট দ্য এন্ড অফ দ্য লার্জ ইন্টেস্টাইন হোয়ার পুপ ইজ স্টোরড। তাহলে আমরা দেখতে পাচ্ছি লার্জ ইন্টেস্টাইনের একদম শেষে, এই যে লার্জ ইন্টেস্টাইনের একদম শেষে যেখানে গিয়ে অপাচ্য খাদ্য বা মল বা ফেসেস বা পুপ গিয়ে জমা হয়েছে, দ্যাট পোর্শন ইজ টার্মড অ্যাজ দ্য রেকটাম। ওকে, খুব সহজ প্রশ্ন ছিল এটা আমাদের কাছে। পরের প্রশ্ন আমরা আবার আসবো। দেখো এখানে বলেছে আবার একটা হিউম্যান ফিজিওলজির প্রশ্ন দেখতে পাচ্ছি। উইজডম টুথ ইজ দ্য, বাংলাতে উইজডম টুথ মাথায় হচ্ছে আক্কেল দাঁত। উইজডম টুথ ইজ দ্য সেকেন্ড মোলার টুথ, ফোর্থ মোলার টুথ, থার্ড মোলার টুথ, ফার্স্ট মোলার টুথ। এটা কোন ধরনের দাঁত? একটু আগে আমরা জেনেছিলাম মোলার টুথের পজিশনটা কোথায়, অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাউথ, মুখের পেছন দিকে যা আকৃতিতে বড় দাঁতগুলো থাকে আমরা দেখেছিলাম ছবিতে, তাকে বলা হচ্ছে মোলার টুথ, হুইচ হেল্প দ্য গ্রাইন্ডিং অর ক্রাশিং দ্য ফুড পার্টিকেল, অর্থাৎ খাদ্যবস্তুকে টুকরো টুকরো করতে বা চিউইং করতে বা চূর্ণ করতে সাহায্য করে। কিন্তু এবার আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এর মধ্যে কত নম্বর মোলার টুথটাকে আমরা উইজডম টুথ বলতে পারি। যদি আমরা সকলে জানি আমাদের মোলার টুথ কিন্তু দুপাশের চোয়ালে তিনটে তিনটে করে থাকে। তাহলে এবার জানতে চাওয়া হয়েছে সেকেন্ড, ফোর্থ, থার্ড নাকি ফার্স্ট, কোন মোলার টুথকে আমরা উইজডম টুথ বলতে পারি? দেখো উত্তরটা দেখতেই পাচ্ছ, অ্যান্সারটা ভেসে এসেছে স্ক্রিনে। দ্যাট ইজ দ্য থার্ড মোলার টুথকে আমরা বলতে পারি উইজডম টিথ। কেন বলতে পারি উইজডম টিথ মানেটা কি? দেখো উইজডম টিথের মানেটা দেখো তোমাদের এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে।
দেখতেই পাচ্ছ উইজডম টিথের মানেটা বলে দেওয়া হয়েছে। Wisdom teeth are known as the hard molar teeth. They are located at the back of the upper and lower jaw. অর্থাৎ আপার জ বা লোয়ার জ একদম পেছন দিকে আছে, অ্যান্ড দ্য লাস্ট টিথ টু এমার্জ অ্যান্ড দ্য ওরাল ক্যাভিটি। আমাদের ওরাল ক্যাভিটিতে একদম শেষের দিকে আছে। দে ইউজুয়ালি ইরাপ দ্য বিটুইন the ages of 70 to 25. অর্থাৎ 17 থেকে 25 বছর বয়সে, যে বয়সে মানুষ তার জীবনে পরিণতি অর্জন করেছে, সেই বয়সে তৈরি হচ্ছে। However, in some individual, wisdom teeth have erupt between the even the 40 to 50s. বেশ কিছু মানুষের মধ্যে আমরা দেখতে পাই তাদের উইজডম টিথ কিন্তু প্রায় 40 থেকে 50 বছর বয়সে তৈরি হচ্ছে বলে দেখা যাচ্ছে। তাহলে উইজডম টিথের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে একদম লাস্ট মোলার টিথ, দ্যাটস কল্ড দ্য উইজডম টিথ। চলো আমরা দেখে নিই বরং ছবিটা সবাই। দেখে নাও উইজডম টিথের অবস্থান কোথায়। দেখো তোমরা দেখতেই পাচ্ছ পিকচারে, ওপরের চোয়াল হোক বা নিচের চোয়াল হোক, লাস্ট যে মোলার টিথটা তাকে আমরা বলছি উইজডম টিথ বা আক্কেল দাঁত। যেহেতু এই 17 থেকে 25 বছর বয়সে বা কারো কারো ক্ষেত্রে 40 থেকে 50 বছর বয়সে যখন মানুষের বুদ্ধি পরিণত পেয়েছে, বুদ্ধি পরিপক্ক হচ্ছে, ঠিক এই বয়সে সেই দাঁতটা তৈরি হচ্ছে। জেনারেলি কিন্তু বাচ্চাদের মুখে আমরা দেখতে পাই 7 থেকে 13 বছর বয়সের মধ্যে মিল্ক টিথগুলো ঝরে যায় এবং সেগুলোকে রিপ্লেস করে একটা করে পার্মানেন্ট টিথ তৈরি হয় 7 থেকে 13 বছর বয়সের মধ্যে। কিন্তু এই দাঁতটা কিন্তু মুখে তৈরি হচ্ছে, মানে মাড়ি থেকে এটা নির্গত হচ্ছে অনেক পরিণত বয়সে, তাই তার নাম আক্কেল দাঁত বা উইজডম টিথ। লাস্ট মোলার টিথ ইজ টার্মড অ্যাজ দ্য উইজডম টিথ। নেক্সট প্রশ্ন আমরা দেখবো কি আছে। দেখো বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং এনজাইম হ্যাজ দ্য লোয়েস্ট পিএইচ অপটিমাম। তাহলে কোন ধরনের এনজাইমের পিএইচ লেভেল সাংঘাতিক রকমের কম? ট্রিপসিন, পেপসিন, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ অ্যান্ড স্যালিভারি অ্যামাইলেজ। আমরা এটার উত্তরটা হয়তো অনেকে আন্দাজ করতে পারছি, তার কারণ এই রকমই একটা প্রশ্ন আমরা প্রথম প্রশ্নতে বলেছিলাম যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কোন অংশের পিএইচ লেভেল সবথেকে কম থাকে। তার সূত্র ধরে উত্তর পেয়ে গেলাম পেপসিন। কারণ তোমাদের একটু আগে আমি বলেছিলাম যে পেপসিন নামের উৎসেচকটি অ্যাসিডিক মিডিয়ামে কাজ করে। যেহেতু স্টমাক থেকে পেপসিন এনজাইম সিক্রেশন হয়, তাই স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার দরুন আমরা দেখতে পাচ্ছি স্টমাকের পিএইচ লেভেলটা অনেকটাই কম থাকে বলে পেপসিন এনজাইম সেখানে সক্রিয় হয়ে ওঠে। দেখো এখানে বলেই দেওয়া হয়েছে পেপসিন ফাংশনস অ্যাট দ্য লোয়েস্ট পিএইচ. Pepsin is an enzyme that works in the stomach to digest the protein from the food we consume. Most enzymes are unstable at very low pH, but pepsin actually functions optimally at the stomach pH of the 1.5 to 2. তাহলে বেশিরভাগ এনজাইম কিন্তু এত লো পিএইচ ভ্যালুতে স্টেবল থাকে না, বা একমাত্র ব্যতিক্রম পেপসিন এনজাইম যা স্টমাকের অত্যন্ত লো পিএইচ মিডিয়ামে, আমরা দেখতে পাচ্ছি গ্যাস্ট্রিক জুসের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার জন্য সেই অ্যাসিডিক মিডিয়ামে পেপসিন এনজাইম কিন্তু সক্রিয় হয়ে উঠছে। তাই পেপসিন এনজাইম উত্তরটা কেন হলো দেখো আমরা এখানে আন্দাজ করতে পারছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই শরীরে কোন কোন এনজাইম কত পিএইচে সক্রিয় হয়ে ওঠে। দেখো তোমরা তার একটা ফিগার এখানে দেখতে পাচ্ছ। দেখো পেপসিন এনজাইম, দেখো এটা লোকেশনটা হচ্ছে স্টমাক, দেখতেই পাচ্ছ স্টমাকে এটা লোকেশন, এবং দেখো এটা যে অপটিমাম পিএইচে কাজ করছে 1.5 থেকে 2.0। বাকিগুলো জেনে রাখো। সুক্রেজ নামের এনজাইমটা সুক্রোজ পরিপাকে সাহায্য করছে, স্মল ইন্টেস্টাইন থেকে এটা নির্গত হয়, এবং দেখো তার পিএইচ ভ্যালু থাকছে 6.2। অ্যামাইলোজ নামের এনজাইমটা অ্যামাইলোজ পরিপাকে সাহায্য করছে, অ্যামাইলোজ নামের একটা কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাকে সাহায্য করে, এবং তার পিএইচ ভ্যালু দেখতে পাচ্ছি 6.7 to 7.0। কারণ প্যানক্রিয়াটিক জুস কিন্তু অ্যালকালাইন ইন নেচার, তো এটা সামান্য ক্ষারীয় প্রকৃতিতে সক্রিয় হয়। ইউরিয়াস, ইউরিয়া হচ্ছে লিভারে তৈরি হচ্ছে, পিএইচ ভ্যালু দেখতে পাচ্ছি 7.0। ট্রিপসিন পেপটাইড বন্ড অর্থাৎ প্রোটিন পরিপাকে সাহায্য করে, স্মল ইন্টেস্টাইন থেকে নির্গত হচ্ছে, পিএইচ ভ্যালু হচ্ছে 7.7 থেকে 8.0, অর্থাৎ পুরোপুরি অ্যালকালাইন মিডিয়াম এটা সক্রিয়। এবং দেখতে পাচ্ছি লাইপেজ নামের এনজাইমটা লিপিড বা ফ্যাট পরিপাকে সাহায্য করে, প্যানক্রিয়াস থেকে নির্গত এই এনজাইমটি 8.0 পিএইচ ভ্যালুতে কাজ করছে, অর্থাৎ এটাও ক্ষারীয় মাধ্যমে কাজ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রিপসিন এবং লাইপেজ সব থেকে বেশি
ক্ষারীয় মাধ্যমে সক্রিয় হচ্ছে, আর দেখতে পাচ্ছি পেপসিন নামের এনজাইমটা সব থেকে বেশি আম্লিক মাধ্যমে সক্রিয় হচ্ছে যখন তার পিএইচ ভ্যালু থাকছে 1.5 থেকে 2.0-র মধ্যে। তাই শুধু পেপসাইন নয়, তাই বাকি এনজাইমগুলো কে কত পিএইচে সক্রিয় হয় আমরা সেটাও জেনে গেলাম। নেক্সট আমরা চলে আসবো পরের প্রশ্নটা তোমাদের জন্য। দেখো তোমরা দেখতে পাচ্ছ পরের প্রশ্ন বলেছে, হুইচ অফ দ্য ফলোইং প্রসেসেস ক্যারিজ দ্য ফুড থ্রু দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। অর্থাৎ কোন ধরনের প্রসেসের মাধ্যমে খাদ্যবস্তু ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা পৌষ্টিক নালীর মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ, নিউরোট্রান্সমিটার, পেরিস্টলসিস অ্যান্ড পিনোসাইটোসিস। কোন পদ্ধতিতে খাদ্যবস্তু আমরা দেখতে পাচ্ছি ডাইজেস্টিভ সিস্টেমের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। তোমরা ছোটবেলায় যখন ডাইজেস্টিভ সিস্টেম চ্যাপ্টারটা লাইফ সায়েন্সে পড়েছিলে তখন কিন্তু এই টপিকটা তোমরা পড়েছিলে। এটার উত্তরটা হচ্ছে পেরিস্টলসিস। পেরিস্টলসিস জিনিসটা কেমন, চলো আমরা একটা ছবি দেখব। আমরা তার আগে বলে দিই পেরিস্টলসিস বলতে কি বোঝায়। Peristalsis is a series of the wave-like muscle contraction that move food to the digestive tract. It starts in the esophagus where strong wave like the motions of the smooth muscle move balls of the swallow the food and to the stomach. তাহলে আমরা দেখতে পাচ্ছি পেরিস্টলসিস বাংলাতে যাকে আমরা বলি ক্রমসংকোচন চলন, যে চলনের মাধ্যমে মুখের ভেতর থেকে লালা মিশ্রিত খাবারের দলাটা আস্তে আস্তে খাদ্যনালীর ভেতর থেকে ঢেউ খেলতে খেলতে এটা স্টমাকের দিকে এগিয়ে চলেছে। অর্থাৎ খাদ্যনালীর ভেতর থেকে ঢেউ খেলে খেলে স্টমাকের দিকে এগিয়ে চলেছে। ব্যাপারটা কেমন চলো আমরা একটু দেখে নেব। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পেরিস্টলসিস। মনে রাখবে মুখের মধ্যে লালা মিশ্রিত খাবারের দলাকে বলা হয় বোলাস, তাই একে বলা হচ্ছে ফুড বোলাস। এই ফুড বোলাসটা অর্থাৎ লালা মিশ্রিত খাবারের দলাটা মাউথ ক্যাভিটি বা বাক্যাল ক্যাভিটি থেকে, এটা দেখো স্টমাক, এখানে দেখো স্টমাক লেখা আছে, স্টমাকের দিকে এগিয়ে চলেছে খাদ্যনালীর ভেতর দিয়ে ক্রমসংকোচন চলন বা পেরিস্টলসিসের মাধ্যমে। এভাবেই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দিয়ে পাচিত খাদ্য এক জায়গার থেকে অন্য জায়গায় পরিচালিত হচ্ছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আমাদের জন্য। নেক্সট পরের প্রশ্নতে আমরা আসবো। দেখো পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, ইন দ্য নস্ট্রিলস দ্য এয়ার ইজ, অর্থাৎ নাসরন্ধ্রের ভেতরে নাসরন্ধ্রের মাধ্যমে আমাদের প্রশ্বাস বায়ুটার কি অবস্থা হয়। অপশান এ ফিল্টার্ড হয়, অপশান বে কুলিং বা ঠান্ডা হয় বাতাসটা, অপশান সি ময়েস্টেন বা আর্দ্র হয়, অপশান ডি অল অফ দিস হয়। কোন উত্তরটা হবে? অনেকেই কিন্তু এখানে হয়তো মনে মনে ভাববে বা এই প্রশ্নটা দেখে এটার উত্তরটা হবে অল অফ দিস, কিন্তু অল অফ দিস উত্তরটা কিন্তু করলে উত্তরটা ভুল হয়ে যাবে। তার কারণ সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি ময়েস্টেন্ড, অর্থাৎ বাতাসটি আর্দ্র হচ্ছে। হ্যাঁ, আমরা নাসারন্ধ্রের মাধ্যমে যে প্রশ্বাস বায়ুটা গ্রহণ করছি এটা অবশ্যই নাসা ছিদ্রের ভেতর দিয়ে যাওয়ার সময় আমাদের ন্যাসাল হেয়ারের দ্বারা ফিল্টার হচ্ছে ঠিকই, কিন্তু এখানে কুলিং যে অপশানটা দেওয়া আছে সেটা কিন্তু ভুল। তার কারণ আমরা যতই ঠান্ডা বাতাস গ্রহণ করি না কেন আমাদের নাসিকাপথ বা ন্যাসাল প্যাসেজের ভেতরে যে মিউকাস গ্ল্যান্ড আছে তার থেকে মিউকাস সিক্রেশন হওয়ার দরুন বাতাসটা আর্দ্র বা ময়েস্টেন্ড হচ্ছে এবং সেই বাতাসটি কিন্তু উষ্ণ বা ওয়ার্ম হচ্ছে, কুল হচ্ছে না। যদি এখানে অপশানে দেওয়া থাকতো ফিল্টার্ড, ওয়ার্মড অ্যান্ড তোমার ময়েস্টেন, তাহলে আমরা অল অফ দিস উত্তরটা নিতাম, কিন্তু মাঝখানে একটা অডম্যানের মতো কুলিং বলে অপশানটা চলে এসছে বলে অল অফ দিস উত্তরটা আমরা নিলাম না, তাই আমরা উত্তরটা নিলাম ময়েস্টেন, অর্থাৎ বাতাসটা কিন্তু এখানে এসে আর্দ্র হচ্ছে। দেখো তোমরা এখানে পিকচারটা দেখে নাও, পিকচারটা দেখে আরো ভালো বুঝতে পারবে যে নোজ 5 ফাংশন, নাকের 5টা প্রধান কাজ। তাহলে এই 5টা প্রধান কাজ এটা আমরা একটু বুঝে নেব। একটা প্রশ্ন থেকে কিন্তু অনেক প্রশ্ন হতে পারে, তার জন্য আমরা যখনই কোনো প্রশ্ন পাবো আমরা চেষ্টা করব তার সঙ্গে অ্যানেক্সচার, ওই টপিকের সঙ্গে অ্যানেক্সচার বাকি টপিকগুলো একটু জেনে রাখতে বা বুঝে রাখতে। দেখো বলেছে প্রোভাইড দ্য এয়ার ওয়ে ফর রেসপিরেশন, নাকের মধ্য দিয়ে আমাদের রেসপিরেশনের জন্য প্রশ্বাস বায়ু পরিচালিত হচ্ছে। ময়েস্টেন্ড অ্যান্ড ওয়ার্ম দ্য এয়ার, এই যে বললাম বাতাসটা আর্দ্র হচ্ছে এবং উষ্ণ হচ্ছে, কুলিং হচ্ছে না। ফিল্টার দ্য এয়ার, মিউকাস অ্যান্ড সিলিয়া, অর্থাৎ নাকের মধ্যে যে নাসারন্ধ্রের মধ্যে যে ন্যাসাল হেয়ার বা সিলিয়া আছে তার দ্বারা এবং মিউকাসের সাহায্যে প্রশ্বাস বায়ুটা কিন্তু পরিশ্রুত বা ফিল্টার্ড হচ্ছে।
আচ্ছা, সাইট ফর দ্য অলফ্যাক্টরি রিসেপ্টর অর্থাৎ অলফ্যাক্টরি এপিথেলিয়াম হচ্ছে আমাদের স্মেল রিসেপ্টর। তাই নাকের মাধ্যমে যে প্রশ্বাস বায়ুটা আমরা নিচ্ছি, যদি তার মধ্যে কোনো সুগন্ধ বা দুর্গন্ধ থাকে, তাহলে অলফ্যাক্টরি এপিথেলিয়ামের মাধ্যমে সেই গন্ধকে আমরা অনুভব করতে পারছি। এটা আমাদের ঘ্রাণেন্দ্রিয় রূপে কাজ করছে। আচ্ছা, রেজোনেটিং চেম্বার ফর দ্য সাউন্ড ওয়েভ, হোল্ড ইউর নোজ ক্লোজ অ্যান্ড সি হাউ ইউ সাউন্ড। অর্থাৎ নাকটা চেপে ধরলে নাকের ভেতর থেকে যে ন্যাসাল সাউন্ডটা বা নাকি সুরে কথা যে বলছি আমরা, এই যে নাকের যে আওয়াজটা, এটা আমরা হতে পারছে এই নাকের মাধ্যমে। অর্থাৎ নাকি সুরে যে আওয়াজটা হচ্ছে, এটা এর মাধ্যমেই হচ্ছে। তাহলে এই হচ্ছে নাকের 5টা প্রধান কাজ। আমরা জেনে গেলাম একটা প্রশ্ন থেকে। আর বাকি কি কি প্রশ্ন হতে পারে? আমরা চলে আসবো পরের প্রশ্নতে। দেখো বলছে হোয়েন CO2 binds to hemoglobin, which of the following compound is formed? কার্বন ডাইঅক্সাইড যখন হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করছে, তখন নিচের কোন কম্পাউন্ডটি তৈরি হচ্ছে? অপশন এ কার্বো অ্যামাইনো হিমোগ্লোবিন, অপশন বি অক্সি হিমোগ্লোবিন, অপশন সি হাইড্রোজেনেটেড আয়ন, হাইড্রোকার্বনেটেড আয়ন, অ্যান্ড অপশন ডি কার্বনিক অ্যাসিড। অর্থাৎ হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া কি তৈরি হয়? মনে রাখো একটা কথা, আমি যে অক্সিজেনটা ইনহেল করছি, এটা কিন্তু আমার বা তোমার শরীরে গ্যাস হয়ে ঘুরে বেড়াচ্ছে না। এটা হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে অক্সি হিমোগ্লোবিন কম্পাউন্ড তৈরি করে আমাদের প্রতিটা কোষের কাছে পৌঁছে যাচ্ছে। একই রকমভাবে আউট অফ রেসপিরেশন প্রতিটা কোষের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেটাও কিন্তু হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে একটা কম্পাউন্ড তৈরি করে সেটা আমাদের লাংসে চলে আসছে, এবং সেখান থেকে থ্রু নস্ট্রিলস এটা আমাদের দেহের বাইরে নির্গত হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে এটাই যে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে হিমোগ্লোবিনের বিক্রিয়ায় কোন কম্পাউন্ড তৈরি হয়? উত্তর দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমাদের জন্য। দ্যাট ইজ দ্য কার্বো অ্যামাইনো হিমোগ্লোবিন কম্পাউন্ড তৈরি হয়। দেখো বলেছি, হোয়েন কার্বন ডাইঅক্সাইড বাইন্ডস টু হিমোগ্লোবিন, এ মলিকিউল কল কার্বো অ্যামাইনো হিমোগ্লোবিন ইজ ফর্ম। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে যে মলিকিউল তৈরি করছে, এই কম্পাউন্ডকে আমরা বলছি কার্বো অ্যামাইনো হিমোগ্লোবিন। নেক্সট প্রশ্নতে আমরা আসবো। দেখো বলেছে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, কার্বো অ্যামাইনো হিমোগ্লোবিন ফর্মেশন। সরি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখো এই টেমপ্লেটটাতে বলা আছে কার্বন ডাইঅক্সাইড মলিকিউল রিভার্সলি অ্যাটাচ টু দ্য অ্যান অ্যামাইনো পোর্শন অফ দ্য হিমোগ্লোবিন। কার্বনের সঙ্গে হিমোগ্লোবিনের বিক্রিয়ায় এই দেখো কার্বো অ্যামাইনো হিমোগ্লোবিন কম্পাউন্ড তৈরি হচ্ছে। আর তুমি এটা জানবে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় অক্সি হিমোগ্লোবিন, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে হিমোগ্লোবিনের বিক্রিয়ায় কার্বো অ্যামাইনো হিমোগ্লোবিন তৈরি হয়, আর কার্বন মনোক্সাইডের সঙ্গে হিমোগ্লোবিনের বিক্রিয়ায় কার্বক্সি হিমোগ্লোবিন কম্পাউন্ড তৈরি হয়, যেটা সব থেকে ক্ষতিকারক বা ফ্যাটাল। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে হিমোগ্লোবিনের বিক্রিয়া করার প্রবণতা অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের থেকে অনেক বেশি কার্বন মনোক্সাইডের সঙ্গে। এর বিক্রিয়া করার টেন্ডেন্সি বা প্রবণতাটা বেশি। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, দেখে নেবো আমরা নেক্সট কোশ্চেন আমাদের জন্য কি আছে। দেখো পরের প্রশ্ন বলেছে হিমোগ্লোবিন হ্যাজ ম্যাক্সিমাম এফিনিটি ফর। এইমাত্র তোমাদের বলে দিলাম হিমোগ্লোবিনের কার প্রতি আকর্ষিত হওয়ার ক্ষমতা সব থেকে বেশি। তোমাদের এইমাত্র বলে দিয়েছি উত্তরটা, দ্যাট ইজ দ্য কার্বন মনোক্সাইড বা কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করার প্রবণতা সব থেকে বেশি। দেখো তোমাদের এখানে আমরা একটা লজিকও দেখিয়ে দিয়েছি। কার্বক্সি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন বাইন্ডস উইথ কার্বন মনোক্সাইড টু ফর্ম কার্বক্সি হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইডের বিক্রিয়ায় কার্বক্সি হিমোগ্লোবিন কম্পাউন্ড তৈরি হচ্ছে। দ্য এফিনিটি অফ কার্বন মনোক্সাইড টু হিমোগ্লোবিন ইজ 200 টাইম মোর দ্যান দ্যাট অক্সিজেন। তাহলে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের বিক্রিয়া করার যে প্রবণতা, তার থেকে 200 গুণ বেশি প্রবণতা কার্বন মনোক্সাইডের মতো একটা হার্মফুল গ্যাসের সাথে এর বিক্রিয়া করার। ইট ইজ দেন দ্য আনসুইটেবল ফর দ্য অক্সিজেন ট্রান্সপোর্ট। আমরা দেখতে পাচ্ছি এয়ার পলিউশন জনিত কারণে যদি কার্বন মনোক্সাইড তৈরি হয়, আর কার্বন মনোক্সাইডের সঙ্গে যদি হিমোগ্লোবিনের বিক্রিয়াতে আমাদের রক্তের মধ্যে কার্বক্সি হিমোগ্লোবিন যৌগ তৈরি হয়, তাহলে কিন্তু রক্তের মধ্যে দিয়ে অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যাবে, এবং মানুষের যখন পর্যন্ত হেডেক বা মাথার যন্ত্রণা বা নস্টিয়া বা ভমিটিং এই সমস্ত প্রবলেমগুলো শুরু হবে ডিউ টু দ্য লো কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইন দেয়ার ব্লাড। এই প্রশ্নটা বায়োসায়েন্সের প্রশ্ন, অ্যাজ ওয়েল অ্যাজ এটা তোমার কাছে ইভিএস চ্যাপ্টারে এয়ার পলিউশন প্রশ্ন হিসেবে তোমার কাছে আসতে পারে। তাই আমরা একটু তৈরি থাকবো। নেক্সট আমরা চলে আসবো নেক্সট প্রশ্ন কি আছে আমাদের সেটা দেখার জন্য।
দেখো বলেছে দ্য হিউম্যান লাংস গ্যাস এক্সচেঞ্জ অকার্স অ্যাট দ্য, আমাদের হিউম্যান লাংসের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ কার সাহায্যে হবে? অ্যালভিওলার স্যাক, প্লুরার স্যাক, টু ব্রঙ্কি, বোথ অফ দিস। মনে রাখবে আমাদের দুটো লাংস আছে, লাংসের আবরণকে বলা হয় প্লুরা, আর লাংসের মধ্যে আমরা কতগুলো শাখা, ছোট ছোট শাখা উপশাখা দেখতে পাই, তাদের বলা হয় ব্রঙ্কি এবং ব্রঙ্কিওলস। এই ব্রঙ্কিওলসগুলোর মাথায় রয়েছে আঙুরের থোকার মতো দেখতে বায়ুথলি বা অ্যালভিওলাই। প্রশ্ন হচ্ছে এটাই, গ্যাসিয়াস এক্সচেঞ্জ এখানে কার মাধ্যমে হবে? উত্তর দেখতেই পাচ্ছ, উত্তর তোমাদের জন্য ভেসে উঠেছে স্ক্রিনে, দ্যাট ইজ দ্য অ্যালভিওলার স্যাক্স। এবার পিকচারটা দেখে নাও। দেখো আমরা দেখতে পাচ্ছি অ্যালভিওলাই। দেখো আমরা লাংসের মধ্যে দেখতে পাচ্ছি আঙুরের থোকার মতো দেখতে এই বায়ুথলিগুলো আছে। অ্যালভিওলাই আর দ্য টিনি এয়ার স্যাক্স ইন দ্য লাংস where the oxygen and carbon dioxide are exchanged between the lungs and the bloodstream. অ্যালভিওলাই হচ্ছে এক ধরনের পাতলা রক্তজারক দিয়ে তৈরি আঙুরের থোকার মতো দেখতে বায়ুথলি, যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্লাড আর লাংসের মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান করছে। দে আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ হিয়ার দ্য গ্যাসেস diffuses between the air and the alveoli, the blood stream। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই ব্লাড স্ট্রিমের মাধ্যমে অ্যালভিওলাইতে ব্যাপন প্রক্রিয়াতে গ্যাসের আদান প্রদান অনেক বেশি সহজসাধ্য হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা অনেকগুলো প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম, প্রায় 10-11টা প্রশ্ন বলা হয়ে গেল। আমি একটু তোমাদের কাছে জানতে চাইবো, তোমরা একটু আমাকে আনমিউট হয়ে জানাও, যতগুলো প্রশ্ন বললাম তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, কোনো অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, ভেরি গুড। ডাউট থাকলে অবশ্যই আমাকে কিন্তু জিজ্ঞেস করো। চলো চলে আসবো আমরা পরের প্রশ্নতে। দেখো পরের প্রশ্ন বলেছে উইথ দ্য ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার দ্য রেসপিরেটরি রেট উইল, তাপমাত্রা বাড়ার সাথে সাথে আমাদের রেসপিরেটরি রেটটা কেমন অবস্থা হবে? বলছে ইনক্রিজ, রিমেইন আনএফেক্টেড, ডিক্রিজ র্যাপিডলি অ্যান্ড ডিক্রিজ স্লোলি। তাপমাত্রা বেড়ে গেলে আমাদের শ্বসন ক্রিয়ার হার বা শ্বাস প্রশ্বাসের হার বাড়বে, অপরিবর্তিত থাকবে, কমে যাবে খুব দ্রুত, এবং খুব আস্তে আস্তে কমে যাবে। কোনটা মনে হচ্ছে? সঠিক উত্তর দেখো বলেছে ইনক্রিজ। কেন ইনক্রিজ বলছে? কারণ দেখে নাও। কারণ দেখো তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে, অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজেস, তাপমাত্রা যদি বাড়বে, সেলুলার রেসপিরেশন ইনক্রিজেস, অর্থাৎ কোষীয় শ্বসন প্রক্রিয়াও খুব দ্রুত হারে বাড়বে। However, if the environment becomes too warm, cellular respiration begin to drop off because the organism is no longer in the ideal condition। অর্থাৎ যদি তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের দেখতে পাবো সেলুলার রেসপিরেশন কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে, কারণ এত বেশি তাপমাত্রাতে আমাদের শরীরে কোনো বায়োলজিক্যাল ফাংশন বা মেটাবলিজমগুলো খুব স্বাভাবিক বা আদর্শভাবে চলার মতো পরিস্থিতি থাকবে না। তাই আমরা বললাম তাপমাত্রা বাড়ার সাথে সাথে শ্বাস প্রশ্বাসের হার বাড়বে। তাহলে হিউম্যান ফিজিওলজি আরো একটা প্রশ্ন পেয়ে গেলাম আমরা এখানে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান রেসপায়ার ইন দ্য টোটাল অ্যাবসেন্স অফ এয়ার? নিচের কোন জীবটি অক্সিজেনের সম্পূর্ণ অনুপস্থিতিতেও রেসপিরেশন চালিয়ে বেঁচে থাকতে পারে? তাহলে আমরা এতক্ষণ ধরে ডাইজেস্টিভ সিস্টেমের প্রশ্ন উত্তর দেখছিলাম, আমরা আগের প্রশ্ন থেকে দেখতে শুরু করলাম রেসপিরেটরি সিস্টেম থেকে প্রশ্ন আসছে। তাহলে নিচের কোন জীবটি অবাধ শোষণ করতে পারে? অবাধ শোষণ মানে রেসপিরেশন ইজ ক্লাসিফাইড ইনটু টু টাইপ, দ্যাট ইজ দ্য অ্যারোবিক রেসপিরেশন অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন। শ্বসন দু রকমের হয়, সবাধ শোষণ, অবাধ শোষণ। when respiration happen in presence of free oxygen, that's called the aerobic respiration, and the organism which perform aerobic respiration are called aerobes. But when respiration happen in absence of oxygen, that's called the anaerobic respiration, and the organism which participate in respiration called anaerobes। আমরা জানি এটা। তো অক্সিজেনের অনুপস্থিতিতে রেসপিরেশনকে অ্যানারোবিক রেসপিরেশন বা অবাধ শোষণ বলে। তো এখানে জানতে চাওয়া হচ্ছে নিচের কোন জীবটি অক্সিজেনের সম্পূর্ণ অনুপস্থিতিতে রেসপিরেশন চালাতে সক্ষম? সঠিক উত্তর এখন বলছি
টিনিয়া সোলিয়াম। টিনিয়া সোলিয়াম কথার মানে আমরা সকলেই জানি, টিনিয়া সোলিয়াম কথার মানে হচ্ছে ফিতে কৃমি। কেন ফিতে কৃমি? চলো আমরা দেখে নেব উত্তরটা। দেখো আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি ফিতে কৃমির, এবার তার সঙ্গে দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরটাও বলে দেওয়া আছে। They are the parasite which live in the host body. এই ধরনের প্যারাসাইট বা পরজীবীগুলো পোষক দেহের মধ্যে আছে। দে লিভ ইন দ্য হিউম্যান গাট, আমরা দেখতে পাচ্ছি মানুষের পৌষ্টিক নালীর মধ্যে কোথাও না কোথাও তারা অবস্থান করছে। দে ক্যান বি আপ টু 9 মিটার লং, এরা 9 মিটার পর্যন্ত লম্বা হওয়ার ক্ষমতা রাখে। They have a feature to live and survive in the host body by carrying out the anaerobic respiration. তারা এটা হোস্টের শরীরের ভেতরে অবাধ শোষণ চালিয়েও বেঁচে থাকতে পারে এবং সেখানে তাদের গ্রোথ বা বৃদ্ধি হয়ে তারা 9 মিটার পর্যন্ত দৈর্ঘ্য বাড়াতে পারে। আমরা দেখতে পেলাম এটা তো সেই ফিতে কৃমির চেহারা যেটা হিউম্যান গাটসের মধ্যে লুকিয়ে আছে ইন অ্যানারোবিক কন্ডিশন। 14 নম্বর প্রশ্ন, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ লিউকোসাইট অর WBC ইজ। এবার দেখো বন্ধুরা আমাদের কাছে প্রশ্ন চলে এসছে সার্কুলেটরি সিস্টেম থেকে। ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কিছু প্রশ্ন ছিল, রেসপিরেটরি সিস্টেম নিয়ে প্রশ্ন দেখতে পেলাম, এবার সার্কুলেটরি সিস্টেম নিয়ে প্রশ্ন। শরীরে কোন WBC সব থেকে বেশি পরিমাণে আছে? অপশন দেওয়া আছে দেখো, নিউট্রোফিল, ইওসিনোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট। এটা কিন্তু প্রত্যেকেই নানা রকমের শ্বেত রক্তকণিকা। আমাদের কাছে প্রশ্ন কোন শ্বেতকণিকা সব থেকে বেশি? উত্তর তুমি দেখতে পাচ্ছ, উত্তর দেওয়া আছে নিউট্রোফিল। কিন্তু কেন নিউট্রোফিল সেই কারণটা তোমাদের জানতে হবে, কারণটা দেখে নাও। আচ্ছা এখানে তোমাদের একটু বলে রাখি, আমরা একটু অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি আমাদের শরীরে বিভিন্ন WBC গুলোর নাম। এখানে তোমরা একটা জাস্ট একটা কোটেশন মনে রাখবে, এই কোটেশনটাকে একটু মাথায় রেখো, তাহলে কোন WBC বেশি থেকে কম আছে সেই সিকোয়েন্সটা মনে রাখতে তোমাদের সুবিধা হবে। নোবডি লাইক মাই এডুকেশন ব্যাকগ্রাউন্ড, নোবডি লাইক মাই এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে একটা কোড। দেখো নোবডি থেকে আমরা পাচ্ছি নিউট্রোফিল, লাইক থেকে আমরা পাচ্ছি লিম্ফোসাইট, ঠিক আছে। মাই এডুকেশন M ফর মোনোসাইট, এডুকেশন E ফর ইওসিনোফিল, আর ব্যাকগ্রাউন্ড B ফর বেসোফিল। তাহলে নোবডি লাইক মাই এডুকেশন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তাহলে নো ফর নিউট্রোফিল, L ফর লিম্ফোসাইট, M ফর মোনোসাইট, E ফর ইওসিনোফিল আর B ফর বেসোফিল। পার্সেন্টেজটা খেয়াল করো, নিউট্রোফিলের পরিমাণ প্রায় 60%, লিম্ফোসাইটের পরিমাণ 30%, মোনোসাইটের পরিমাণ 6%, ইওসিনোফিলের পরিমাণ 3%, বেসোফিলের পরিমাণ 1%। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কোন শ্বেত রক্তকণিকা সব থেকে বেশি আছে আর কোন শ্বেত রক্তকণিকা সব থেকে কম আছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো পরের প্রশ্নতে। দেখো বলেছে the exchange of material between the blood and intestinal fluid occurs only in, তাহলে ব্লাড এবং ইন্টেস্টিনাল ফ্লুইড অর্থাৎ আন্তরিক রস এবং ব্লাডের মধ্যে যাবতীয় পদার্থের এক্সচেঞ্জ হচ্ছে নিচের কোন অংশের দ্বারা? ক্যাপিলারিস বা রক্তজালক, আর্টেরিয়াল বা ধমনী, আর্টারিস বা ধমনী, আর ভেইন বা শিরা কোন অংশের দ্বারা হচ্ছে? উত্তরটা হচ্ছে ক্যাপিলারিস বা রক্তজালক। ক্যাপিলারিসের মাধ্যমে আদান প্রদানটা হচ্ছে। কেন? দেখো আমরা এখানে বলে দিয়েছি, ক্যাপিলারিস ইজ দ্য স্মলেস্ট ব্লাড ভেসেল ইন দ্য বডি। শরীরের সব থেকে ছোট রক্তবাহিকার নাম হচ্ছে ক্যাপিলারি বা রক্তজালক। দেখো বলে দিয়েছে that convey the blood between the arterioles and the venules। তাহলে ক্যাপিলারি বা রক্তজালকের কাজ হচ্ছে শিরা এবং ধমনীর মধ্যে রক্তের আদান প্রদানে সাহায্য করা। These microvessels are the site of the exchange of any substance with the intestinal fluid and surrounding them। তাহলে ইন্টেস্টিনাল ফ্লুইডের সাথে তাকে ঘিরে রাখা রক্তজালিকাগুলো কিন্তু নানা রকম পদার্থের এক্সচেঞ্জে সাহায্য করে থাকে। আমরা দেখো ছবি দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য ব্লাড ক্যাপিলারিজ। ব্লাড ক্যাপিলারিতে ছবি আমরা দেখো সবাই দেখতে পাচ্ছি, যেখানে ভেইন এবং আর্টারির যে সংযোগস্থল তার কারণ হচ্ছে ক্যাপিলারি, যা কিনা বিভিন্ন পদার্থের এক্সচেঞ্জে সাহায্য করছে ধমনী এবং শিরার মধ্যে। ওকে, তাহলে এই ছিল আমাদের পরের প্রশ্ন। নেক্সট 15 নম্বরের পর 16 নম্বর প্রশ্ন কি আছে? The swelling in any part of the body caused by the infiltration of the serum into the subcutaneous cellular tissue is called, মনে রেখো
আমাদের শরীরের কোনো টিস্যুর মধ্যে যদি অতিরিক্ত টিস্যু ফ্লুইড বা তরলের পরিমাণটা বেড়ে যায়, তাহলে যে সমস্যাটা হবে তার নাম কি? বলছে দেখো, ওডেমা, আর্থ্রোমা, অ্যাবসেস, ড্রপসি। অর্থাৎ আবারও বলছি, সোয়েলিং অফ এনি পার্ট অফ দ্য বডি, শরীরে কোনো অংশ ফুলে যাচ্ছে, caused by the infiltration of the serum into subcutaneous cellular tissue, অর্থাৎ বিভিন্ন টিস্যুর মধ্যে সিরাম বা টিস্যু ফ্লুইডের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য শরীরের কোনো অংশ যদি ফুলে ওঠে, তাহলে সেই সমস্যাকে আমরা কি বলবো? দ্যাট ইজ কল দ্য ওডেমা। কেন ওডেমা বলছে দেখে নাও। আমরা দেখো এখানে ইডিমাও বলতে পারি। ওডেমার আরেকটা নাম ইডিমা। ইডিমা ইজ আ সোয়েলিং caused by the too much fluid trapped in the body tissue। শরীরের বিভিন্ন টিস্যুর মধ্যে যদি ফ্লুইডের পরিমাণটা অতিরিক্ত বেড়ে যায়, তাহলে এই সমস্যা হতে পারে। ইডিমা ক্যান এফেক্ট এনি পার্ট অফ দ্য বডি, শরীরের যে কোনো অংশকে এই সমস্যাটা আক্রমণ করতে পারে। বাট it's more likely to show up the legs and feet. Medicines and pregnancy can cause the edema। অর্থাৎ কোনো মেডিসিনের আফটার এফেক্টে মা যখন প্রেগনেন্ট অবস্থায় থাকছেন, আমরা দেখতে পাচ্ছি তার পায়ের পাতাটা ফুলে যাচ্ছে, এই সমস্যাটা হচ্ছে। এই সমস্যাটা সাধারণত আমরা মেনলি পায়ের পাতায় কিন্তু দেখতে পাচ্ছি। দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে ইডিমার একটা পিকচার দেওয়া আছে। ইডিমা রেফার্স টু দ্য ভিজিবল সোয়েটিং, যেখানে আমরা পা ফুলে গেছে সেটা দেখতে পাচ্ছি, caused by the build up of fluid in the tissue। শরীরের বিভিন্ন টিস্যুর মধ্যে টিস্যু ফ্লুইডের পরিমাণ বা সিরামের পরিমাণটা এক্সেস হয়ে গেলে তখন এটা হচ্ছে। একজন মানুষের নর্মাল পায়ের পাতার চেহারা কেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি ফুট উইথ দ্য ইডিমা হলে পায়ের পাতা কেন ফুলে গিয়ে এরকম একটা বিসদৃশ্য দেখতে হচ্ছে সে ব্যাপারটা। ওকে, শরীরে টিস্যু ফ্লুইডের পরিমাণ বেড়ে গেলে ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল পুল, সেই টিস্যু ফ্লুইডটা পায়ের পাতায় এসে জড়ো হচ্ছে, তাই পাটা ভাবে ফুলে যাচ্ছে। প্রেগনেন্সি পিরিয়ডে মহিলাদের শরীরে আমরা এই সমস্যা দেখতে পাই, বা কোনো মেডিসিনের আফটার এফেক্ট জনিত কারণে আমরা কোনো রুগীর মধ্যেও এই সমস্যা দেখতে পাবো। চলে আসবো আমরা 17 নম্বর প্রশ্ন কি আছে সেটা জানার জন্য। The lymph consists of lymph, যার আরেকটা বাংলা নাম হচ্ছে লসিকা। তার মধ্যে কি আছে? প্লাজমা, লিউকোসাইট, প্লাজমা অ্যান্ড এরিথ্রোসাইট, প্লাজমা অ্যান্ড লিউকোসাইট। তোমরা সকলেই জানো এরিথ্রোসাইট কথা মানে হচ্ছে আরবিসি বা লোহিত কণিকা, আর লিউকোসাইট কথা মানে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, আর প্লাজমা মানে রক্তরস। জানতে চাওয়া হচ্ছে যে লিম্ফের মধ্যে কোনটি আছে। দেখো, উত্তর আমরা দেখতে পাচ্ছি প্লাজমা অ্যান্ড লিউকোসাইটস। প্লাজমা অ্যান্ড লিউকোসাইটস কেন বলছি তার কারণটা তোমরা এখানে দেখে নাও। দেখো, বলেছে দ্য লিম্ফ ইজ আ কালারলেস ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ দ্য আরবিসি। আমাদের লসিকা বর্ণহীন হয়ে থাকে আরবিসির অনুপস্থিতি জনিত কারণে। দ্য লিম্ফ প্লাজমা কন্টেইন, অর্থাৎ লিম্ফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কন্টেইন ডাব্লিউবিসি অ্যান্ড দ্য লিম্ফোসাইট কন্টেইন দ্য ডিফিউশন অফ দ্য প্রোটিন। তার লিম্ফের মধ্যে ব্লাডের সাথে লিম্ফের তফাৎটা এটাই, ব্লাড কন্টেইন প্লাজমা, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, বাট লিম্ফ কন্টেইন অনলি প্লাজমা অ্যান্ড ডাব্লিউবিসি। ওকে, দেখো আমরা দেখতে পাচ্ছি লিম্ফের সঙ্গে ব্লাডের একটা পার্থক্য তোমাদের যেটা বোঝাচ্ছিলাম। দেখো এখানে বলে দিয়েছি ডিফারেন্ট বিটুইন দ্য ব্লাড অ্যান্ড লিম্ফ। তোমরা পিকচারটা দেখে নাও, পিকচারটা দেখলে হয়তো আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো বলছি আমরা ব্লাডের ক্ষেত্রে ট্রান্সপোর্ট অক্সিজেন, নিউট্রিয়েন্ট অ্যান্ড ওয়েস্ট, অর্থাৎ অক্সিজেন, নানা রকমের খাদ্যবস্তু বা ওয়েস্ট প্রোডাক্টকে ব্লাড ক্যারি করছে। আর দেখো লিম্ফের ক্ষেত্রে বলেছি ড্রেইন দ্য ফ্লুইড অ্যান্ড ফাইট ইনফেকশন, অর্থাৎ এটা কিন্তু বিভিন্ন ফ্লুইডের পরিচালনা করতে এবং এটা নানা রকম ইনফেকশনের সাথে লড়াই করতে সাহায্য করে। রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল অ্যান্ড প্লেটলেটস এর মধ্যে পাওয়া যায় ব্লাডের মধ্যে। আর দেখো এখানে বলেছে মোস্টলি হোয়াইট ব্লাড সেল পাওয়া যায় লিম্ফের মধ্যে। দেখো বলেছে রেড ইন কালার, ব্লাডের রং লাল, আর লিম্ফের দেখো বলেছি কালারলেস, কারণ এখানে যেহেতু আরবিসি নেই। নেক্সট কোশ্চেন 18 নম্বর। দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাসোসিয়েশন ইজ ইনকারেক্ট। নিচে কোন অ্যাসোসিয়েশনটা ভুল? প্লাজমা, ওয়াটার, নিউট্রিয়েন্ট অ্যান্ড ওয়েস্ট, মানে প্রত্যেকটা রক্তের বিভিন্ন পার্ট এবং তাদের কাজগুলো বলে দিয়েছে। কোনটা ভুল ম্যাচিং সেটা তোমার বলতে হবে। ডাব্লিউবিসি,
ইনফেক্ট ফাইটিং অর্থাৎ রোগ জীবাণুর সাথে লড়াই করছে। আরবিসি ব্লাড ক্লটিং বা রক্ততঞ্চনে সাহায্য করছে। প্লেটলেটস ব্লাড ক্লটিংয়ের কাজে সাহায্য করছে। এখানে বিভিন্ন রক্তের উপাদান এবং তাদের কাজের ম্যাচিংটা ভুল আছে কোনটা বলতে হবে। বুঝতেই পারছো, খুব সহজ উত্তর অপশন সি, ব্লাড ক্লটিং, আরবিসি অ্যান্ড ব্লাড ক্লটিং। কেন তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমরা দেখতে পাচ্ছি আরবিসি, প্লেটলেটস, ব্লকেড দ্য ব্লাড ভেসেল। শরীরে যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের শরীরের ভেতরে যে ভেইন, আর্টারি, ক্যাপিলারিগুলো এগুলো অত্যন্ত মসৃণ, এগুলোর ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্তে কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। যখনই আমাদের শরীরে কোনো জায়গায় কেটে যাচ্ছে বা ছড়ে যাচ্ছে তখন কাটা জায়গাটা হচ্ছে অমসৃণ। সেই অমসৃণ বা রাফ সারফেসের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় অনুচক্রিকাগুলো ঘর্ষণজনিত কারণে ভেঙে যায় এবং ভেঙে যাওয়া অনুচক্রিকা থেকে একটা এনজাইম বেরিয়ে আসে, যে এনজাইমের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম আয়ন এবং ভিটামিন কে আস্তে আস্তে কাটা জায়গায় ব্লাডকে ক্লট করাতে সাহায্য করছে। তাই রক্ততঞ্চনের জন্য কিন্তু আমাদের সাহায্য করছে অপশন ডিতে যেটা বলা আছে প্লেটলেটস, অনুচক্রিকা। আরবিসির কাজ কিন্তু নয় এটা। আরবিসির কাজ আমাদের শরীরে রেসপিরেটরি গ্যাসেস O2 CO2 পরিবহন করতে সাহায্য করা। 19 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্যাথোলজিক্যাল কন্ডিশন ডাইরেক্টলি রিলেটেড টু দ্য ইনঅ্যাডিকুয়েট ফাংশন অফ দ্য লিম্ফ্যাটিক সিস্টেম। তাহলে আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম যদি ঠিকমতো কাজ না করে, লসিকা তন্ত্র যদি ঠিকমতো কাজ না করে, তাহলে নিচের কোন সমস্যাটি হতে পারে? সুবেরিন, মারমার, ওডেমা অ্যান্ড করোনারি ইনফেকশন। উত্তর দেখে নাও, উত্তরটা হচ্ছে ওডেমা বা ইডিমা, যেটা একটু আগে তোমাদেরকে বুঝিয়েছিলাম। কারণটা দেখে নাও কেন বলছি, দেখো কারণটা লিখে দিয়েছি। দ্য লিম্ফ্যাটিক সিস্টেম ইজ ইনভলভ, lymphatic system is involved in the removal of the excess fluid from the tissue, absorption of the fat and defending the body against the infection of the pathogen. However, it plays no role in the distribution of the oxygen and nutrient to the tissue. তাহলে আমাদের শরীরে আরবিসি যে কাজটা করছে, নিউট্রিয়েন্ট বা অক্সিজেনকে পরিবহন করছে, সেই কাজে এদের কোনো ভূমিকা কিন্তু নেই। এর কাজ হচ্ছে রিমুভাল অফ দ্য এক্সেস ফ্লুইড ফ্রম দ্য টিস্যু। এর কাজ হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেমের কাজ টিস্যু থেকে অতিরিক্ত ফ্লুইডকে ডিসচার্জ করা বা সরিয়ে ফেলা, এবং অ্যাবজর্পশন অফ দ্য ফ্যাট অ্যান্ড ডিফেন্ডিং দ্য বডি এগেনস্ট দ্য ইনফেকশন অফ দ্য প্যাথোজেন। রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখা, এবং আমাদের শরীরে আমরা দেখতে পাচ্ছি ফ্যাটকে পরিপাক করতে সাহায্য করা বা বিপাক করতে সাহায্য করা। তাহলে যেহেতু লিম্ফ্যাটিক সিস্টেমের প্রধান একটা কাজ হচ্ছে রিমুভাল অফ এক্সেস ফ্লুইড ফ্রম দ্য টিস্যু, তাই লিম্ফ্যাটিক সিস্টেম ম্যালফাংশনিং হলেই আমরা দেখতে পাবো এই ওডেমা বা ইডিমার মতো সমস্যাগুলো তৈরি হচ্ছে। ওকে, তোমাদের একটু আগেই যেটা বললাম, মা যখন প্রেগনেন্সি পিরিয়ডে আছে তখন হতে পারে, বা কোনো মেডিসিনের আফটার এফেক্টে লিম্ফ্যাটিক সিস্টেম ঠিকমতো না কাজ করলে এই ধরনের সমস্যাগুলো হতে পারে সেই পেশেন্টদের দেহে। নেক্সট 19 নম্বরের পরে আমরা এবার চলে আসবো 20 নম্বর প্রশ্নের আলোচনাতে। 20 নম্বর প্রশ্ন দেখো তোমরা দেখতে পাচ্ছ, দ্য হার্ট সাউন্ড ডাব ইজ প্রডিউসড হোয়েন। হার্ট সাউন্ড ডাব কখন তৈরি হচ্ছে? প্রডিউসড হোয়েন। তাহলে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে দুরকম শব্দ হয়, লাপ সাউন্ড আর ডাব সাউন্ড। ডাব সাউন্ড কখন তৈরি হচ্ছে? মাইট্রাল ভালভ ইজ ক্লোজড। মাইট্রাল ভালভ মানে হচ্ছে দ্বিপত্রক কপাটিকা যখন বন্ধ। মাইট্রাল ভালভ ইজ ওপেন, অর্থাৎ দ্বিপত্রক কপাটিকা যখন উন্মুক্ত। সেমিলিউনার ভালভ অ্যাট দ্য বেস অফ দ্য অ্যাওর্টা গেটস ক্লোজ, অর্থাৎ প্রতিটা ধমনী, সেটা পালমোনারি আর্টারি বা ফুসফুসে ধমনী হোক বা অ্যাওর্টা বা মহাধমনী হোক, ফুসফুসে ধমনী এবং মহাধমনীর একেবারে তলদেশে যে সেমিলিউনার ভালভ বা অর্ধচন্দ্রাকার কপাটিকা আছে, যখন সেটা বন্ধ হচ্ছে। ট্রাইকাসপিড ভালভ ইজ ওপেন, অর্থাৎ যখন তোমার ত্রিপত্র কপাটিকা উন্মুক্ত হচ্ছে। কোন ক্ষেত্রে এই ডাব সাউন্ডটি হবে? উত্তর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেমিলিউনার ভালভ অ্যাট দ্য বেস অফ দ্য অ্যাওর্টা গেট ক্লোজ, অর্থাৎ পালমোনারি আর্টারি এবং মহাধমনীর তলদেশে বা বেসে বা গোড়ার দিকে যে অর্ধচন্দ্রাকার কপাটিকা আছে সেগুলো যখন বন্ধ হচ্ছে। পিকচারটা দেখে নাও, দেখো আমরা পিকচারে বলে দিয়েছি, দ্য ফার্স্ট হার্ট সাউন্ড লাভ অকার্স ওয়েন দ্য অ্যাট্রোভেন্ট্রিকুলার ভালভ ক্লোজ। প্রথম হৃৎশব্দ লাভ সাউন্ডটা হয় যখন মানে অলিন্দ নিলয় কপাটিকা অর্থাৎ ট্রাইকাসপিড বাইকাসপিড ভালভ যখন ক্লোজ হচ্ছে। দেখো বলেছে সেকেন্ড হার্ট সাউন্ড ডাব অকার্স হোয়েন সেমিলিউনার ভালভ ক্লোজ, অর্থাৎ দ্বিতীয় হৃৎশব্দ ডাব সাউন্ডটি তখনই হবে যখন দেখা যাবে
সেমিলিউনার ভাল্ব বা অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো বন্ধ হচ্ছে। তাহলে অলিন্দ নীলার কপাটিকা বন্ধ হলে লাভ সাউন্ড হয়, প্রথম হৃদশব্দ, এবং অর্ধচন্দ্রাকার কপাটিকা বন্ধ হলে দ্বিতীয় হৃদশব্দ হয়, দ্যাটস কল দ্য ডাব সাউন্ড। 21 নম্বর প্রশ্ন, এটাও সার্কুলেটরি সিস্টেমের প্রশ্ন। এ হার্ট মারমার ইন্ডিকেটস আর ডিফেক্টিভ। হৃৎপিণ্ডের মধ্যে সাধারণত লাবডাব সাউন্ড হয় আমরা জানি। একটু আগে তোমাদের বুঝিয়ে দিলাম অলিন্দ নীলার কপাটিকা বন্ধ হলে লাভ সাউন্ড, আর আমরা দেখতে পেলাম অর্ধচন্দ্রাকার কপাটিকা বন্ধ হলে ডাব সাউন্ড হয়। তাহলে যখন হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে লাভ সাউন্ড ডাব সাউন্ড না হয়ে যদি একটা হাওয়ার মতো শোঁ আওয়াজ হতে থাকে, অর্থাৎ এই বিকৃত বা একটা অ্যাবনর্মাল সাউন্ড হতে থাকে, তখন তাকে বলতে হার্ট মারমার। এটা কেন হতে পারে? ফর ডিফেক্টিভ এভি নোড, হার্ট ভালভ, পালমোনারি আর্টারি, না এসএ নোড? চলো আমরা দেখবো উত্তর কি আছে। হার্ট ভালভ, অর্থাৎ হৃৎপিণ্ডের কপাটিকাগুলো ঠিকমতো যদি ক্লোজ বা ওপেন না হয় তখনই যে ইরেগুলার সাউন্ডটা তৈরি হবে সেটা হচ্ছে হার্ট মারমার। হার্ট মারমার জিনিসটা কেমন দেখো, বলেছে হার্ট মারমার is a defective heart sound that gets produced instead of the normal lub-dub sound of the heart. হৃৎপিণ্ডের স্বাভাবিক লাবডাব সাউন্ডের পরিবর্তে যে অ্যাবনর্মাল আওয়াজটা হচ্ছে, হাওয়ার মতো শোঁ আওয়াজটা হচ্ছে, এটা হার্ট মারমার। দিস সাউন্ড ইজ প্রডিউসড বাই দ্য টার্বুলেন্ট ব্লাড ফ্লো নিয়ার দ্য হার্ট ইনসাইড দ্য হার্ট থ্রু দ্য সেমিনার ভালভ অফ দ্য হার্ট। বিশেষ করে হৃৎপিণ্ডের ধমনীগুলোর গোড়ার দিকে যে অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো আছে তাদের ম্যালফাংশনিংয়ের জন্যই এই ধরনের ইরেগুলার সাউন্ড হতে পারে। দেখো তোমাদের এখানে পিকচারটা দেখিয়ে দিয়েছি, আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি আর পালমোনারি ভালভ। এই অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো পালমোনারি ভালভ, অর্ধচন্দ্রের মতো দেখতে। ট্রাইকাসপিড ভালভ প্রেজেন্ট ইন বিটুইন রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকেল, মাইট্রাল ভালভ প্রেজেন্ট ইন বিটুইন লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকেল, আর এখানে দেখো রয়েছে আমাদের অ্যাওরটিক ভালভগুলো। ঠিক আছে, তো এই অর্ধচন্দ্রাকার কপাটিকা পালমোনারি ভালভ আর অ্যাওরটিক ভালভের ম্যাল ফাংশনিং এর জন্যই আমরা দেখতে পাচ্ছি এই হার্ট সাউন্ড বা ইরেগুলার হার্ট সাউন্ড বা হার্ট মারমার তৈরি হচ্ছে। হার্ট মারমার দেখো আমরা এখানে বলেই দিয়েছি। নর্মাল হার্ট সাউন্ডে যদি একটা রেকর্ড আমরা নিই তাহলে নর্মাল হার্ট সাউন্ডের গ্রাফটা এরকম আসবে, আর যখন হার্ট মারমার বা অ্যাবনর্মাল হার্ট সাউন্ড হবে তখন তার গ্রাফটা কিন্তু এরকমভাবে ধরা পড়বে ইসিজি গ্রাফে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, হার্ট রিসিভ অক্সিজেনেটেড ব্লাড বাই, অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্যে বিশুদ্ধ রক্ত প্রবেশ করছে নিচের কোন অংশের দ্বারা? SAN মানে সাইনো অরিকুলার নোড, পালমোনারি ভেইন বা ফুসফুসীয় শিরা, অ্যাওর্টা বা মহাধমনী, আর AVN বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। হৃৎপিণ্ডের মধ্যে বিশুদ্ধ রক্ত, হৃৎপিণ্ড বিশুদ্ধ রক্ত গ্রহণ করছে নিচের কোন অংশের দ্বারা? অর্থাৎ সাইনো অরিকুলার নোড বা পালমোনারি ভেইন, অ্যাওর্টা বা মহাধমনী, এবং এভিনো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। উত্তর খুব সহজ, দ্যাট ইজ দ্য পালমোনারি ভেইন। কেন পালমোনারি ভেইন? কারণটা দেখে নাও, পিকচারের মধ্যেই আসল উত্তরটা বলে দেওয়া আছে। দেখো আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি যে হার্টের যে চেম্বারটা দেওয়া আছে, দেখো ব্লু কালার দিয়ে মেনশন করা হয়েছে রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকেলকে। এই যে RA মানে রাইট এট্রিয়াম, RV মানে রাইট ভেন্ট্রিকেল। ওকে, রেড কালার দিয়ে মেনশন করা হয়েছে লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকেলকে, LA মানে লেফট এট্রিয়াম, LV মানে রেড ভেন্ট্রিকেল। ওকে, অ্যাকচুয়ালি হৃৎপিণ্ডের ডান দিকটা দূষিত রক্ত পরিবহন করে আর বাঁ দিকটা বিশুদ্ধ রক্ত পরিবহন করে। যেহেতু ডান দিকটা দূষিত রক্ত পরিবহন করছে তাই তাকে আমরা ব্লু কালার দিয়ে মেনশন করেছি, আর হৃৎপিণ্ডের বাঁ দিকটা বিশুদ্ধ রক্ত পরিবহন করছে বলে দেখো তাকে আমরা রেড কালার দিয়ে মেনশন করেছি। আমাদের প্রশ্ন করা হচ্ছে হার্ট রিসিভ ডিঅক্সিজেনেটেড ব্লাড, সরি অক্সিজেনেটেড ব্লাড বাই হুইচ পার্ট? উত্তরটা আমরা বলেছি পালমোনারি ভেইন। তুমি খেয়াল করে দেখো আমাদের লেফট এট্রিয়ামের সঙ্গে যুক্ত আছে পালমোনারি ভেইন। যে পালমোনারি ভেইনে পরিষ্কার লেখা আছে পালমোনারি ভেইন ফ্রম দ্য লাংস, অর্থাৎ পালমোনারি ভেইন বা ফুসফুসীয় শিরা লাংস থেকে ফিল্টার করে আনা বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্তকে পালমোনারি ভেইনের মাধ্যমে লাংস থেকে সে রক্ত চলে আসছে লেফট এট্রিয়ামে, আর তারপর সেটা মাইট্রাল ভালভ বা দিগস্ত্র কপাটিকাকে
অতিক্রম করে এটা চলে আসছে লেফট ভেন্ট্রিকেলে। একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি সুপিরিয়ার ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা এবং ইনফিরিয়ার ভেনা কাভা বা নিম্ন মহাশিরা দিয়ে সারা শরীর থেকে দূষিত ডিঅক্সিজেনেটেড ব্লাড প্রবেশ করছে রাইট এট্রিয়ামে, এবং সেখান থেকে সেটা রাইট ভেন্ট্রিকেলকে অতিক্রম করে রাইট এট্রিয়াম থেকে দেখতে পাচ্ছি ট্রাইকাসপিড ভাবকে অতিক্রম করে রাইট ভেন্ট্রিকেলে আসছে। রাইট ভেন্ট্রিকেল থেকে দূষিত রক্ত সেলুলার ভালভকে অতিক্রম করে পালমোনারি আর্টারি দিয়ে লাংসে চলে যাচ্ছে ফিল্টার হওয়ার জন্য, আর বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত আমরা দেখতে পাচ্ছি লেফট ভেন্ট্রিকেল থেকে সেলুলার ভালভকে অতিক্রম করে অ্যাওর্টা বা মহাধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। তাহলে হৃৎপিণ্ডে বিশুদ্ধ রক্ত প্রবেশ করছে পালমোনারি ভেইনের সাহায্যে। যদি প্রশ্ন করতো হৃৎপিণ্ডে দূষিত রক্ত পরিবাহিত হচ্ছে কোন অংশের দ্বারা, তাহলে উত্তর হতো সুপিরিয়ার ভেনা কাভা আর ইনফিরিয়ার ভেনা কাভা। তাই আমি শুধুমাত্র এই পয়েন্টগুলোকে আন্ডারলাইন করেছি, কারণ এগুলো থেকে শর্ট কোশ্চেন হতে পারে। নেক্সট, পরের প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, হচ্ছে হার্ট রিসিভ অক্সিজেনেটেড ব্লাড বাই, না এটা তোমরা বলেই দিয়েছি, দ্যাট ইজ আ পালমোনারি ভেইন। এবার দেখো বলেছে হুইচ অফ দ্য হ্যাজ দ্য মিক্সিং অক্সিজেনেটেড অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড ইন দ্য ভেন্ট্রিকেল। অর্থাৎ নিচের কোন প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত তাদের হার্টের মধ্যে মিশে যাচ্ছে? ফ্রগ, ম্যান, ফিশ অ্যান্ড লিজার্ড। নিচের কোন ধরনের প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত মিশে যাচ্ছে? উত্তরটা হচ্ছে ফ্রগ। কেন ফ্রগ? কারণটা দেখে নাও। দ্য থ্রি চেম্বার্ড ফ্রগ হার্ট মিক্সেস অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড ইন দ্য ভেন্ট্রিকেল। আমরা দেখতে পাই মাছের হার্টে দুটো চেম্বার আছে, একটি অলিন্দ একটি নিলয়। কিন্তু আমরা ফ্রগের হার্টে দেখতে পাচ্ছি তিনটে চেম্বার আছে, অর্থাৎ অলিন্দ দুটো সেপারেট, রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়াম সেপারেট, বাট ভেন্ট্রিকেল ইজ কমন। তাই তাদের ভেন্ট্রিকেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দূষিত আর বিশুদ্ধ রক্ত পরস্পরের সঙ্গে মিশে যাচ্ছে। যেমন দেখো তোমাদের বললাম, এদের রাইট এট্রিয়ামটা আলাদা, এদের লেফট এট্রিয়ামটা আলাদা, কিন্তু ভেন্ট্রিকেলটা কমন। তাই দেখো দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত ভেন্ট্রিকেল এসে মিক্সিং হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে আসবো আমরা। 24 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং পার্টস অফ দ্য হার্ট পাম্পস ব্লাড টু দ্য লাংস। অর্থাৎ নিচের কোন অংশ হার্ট থেকে ব্লাডকে পাম্প করছে? হুইচ অফ দ্য ফলোয়িং পার্টস অফ দ্য হার্ট পাম্প ব্লাড টু দ্য লাংস। অর্থাৎ আবারও বলবো, হৃৎপিণ্ডে কোন অংশ পাম্প করে ব্লাডকে লাংসে পাঠিয়ে দিচ্ছে? রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল। একটু আগে তোমাদের একটা ব্লাড সার্কুলেশনের ছবি দেখিয়েছিলাম, আমার মনে হয় সেই ছবিটা দেখে উত্তরটা হয়তো অনেকে আন্দাজ করতে পারছো। দ্যাট ইজ দ্য রাইট ভেন্ট্রিকেল। কেন রাইট ভেন্ট্রিকেল? আমরা এখানে কারণটাও দেখো তোমাদেরকে লিখে দিয়েছি। দেখো বলেছি, দ্য রাইট ভেন্ট্রিকেল পাম্পস দ্য ব্লাড টু দ্য লাংস হোয়ার ইট বিকামস অক্সিজেনেটেড। তাহলে রাইট ভেন্ট্রিকেল থেকে দূষিত রক্ত পাম্প করে লাংসে যাচ্ছে, যেখানে গিয়ে ব্লাডটা পিউরিফাই হবে বা অক্সিজেনেটেড হবে। দ্য অক্সিজেনেটেড ব্লাড ইজ ব্রট ব্যাক টু দ্য হার্ট বাই দ্য পালমোনারি ভেইন। একটু আগের প্রশ্নতে আমরা সেটাই পেয়েছিলাম, 22 নম্বর প্রশ্নতে পেয়েছিলাম একটু আগে, যে লাংস থেকে পিওর অক্সিজেনেটেড ব্লাড পালমোনারি ভেইন দিয়ে চলে আসছে লেফট এট্রিয়ামের মধ্যে। ফ্রম দ্য লেফট এট্রিয়াম ব্লাড ফ্লো ইনটু দ্য লেফট ভেন্ট্রিকেল, তারপর মাইট্রাল ভালভকে ওপেন করে লেফট এট্রিয়াম থেকে বিশুদ্ধ রক্ত চলে আসছে লেফট ভেন্ট্রিকেলের মধ্যে। পিকচারটা দেখো, আমরা দেখতে পাচ্ছি ব্লাড ফ্লো অফ দ্য হার্ট। দেখো আমরা দেখতে পাচ্ছি, আবারও তোমাদের বলবো, ব্লু কালার দিয়ে আমরা দূষিত রক্তকে বুঝিয়েছি, রেড কালার দিয়ে আমরা পিওর অক্সিডেটেড ব্লাডকে বুঝিয়েছি। দেখো বলেছে ডিঅক্সিডেটেড ব্লাড, এটাকে ব্লু অ্যারো দিয়ে বোঝানো হয়েছে, আর অক্সিডেটেড ব্লাড দেখো তাকে রেড অ্যারো দিয়ে বোঝানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাইট ভেন্ট্রিকেল কিন্তু প্রথম ডিঅক্সিডেটেড ব্লাডকে রিসিভ করছে। দূষিত রক্ত দেখো ব্লু অ্যারোটা খেয়াল করো, তাহলে সুপিরিয়ার আর ইনফিরিয়ার ভেনা কাভা দিয়ে দূষিত রক্ত প্রথম রাইট ভেন্ট্রিকেল এট্রিয়ামের মধ্যে প্রবেশ করছে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাইট ভেন্ট্রিকেলটাকে পাম্প করে এর রক্তকে পাঠাচ্ছে লাংসে পিউরিফাই হওয়ার জন্য। পরের প্রশ্ন 25, সিস্টোল রেফার্স টু দ্য কন্ট্রাকশন অফ। সিস্টোল বলতে কোন অংশের সংকোচনকে বোঝানো হবে? এসএ নোড, অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকেল, অর্থাৎ অলিন্দ নিলয়,
মেজর আর্টারিজ বা শরীরের কিছু গুরুত্বপূর্ণ ধমনী, আর অল অফ দিস। কোন অংশের সংকোচনকে আমরা সিস্টল বলবো? সাইনো অরিকুলার নোড, যাকে আমরা পেসমেকার বা ছন্দ নিয়ামক বলি, আর্টারি এবং অ্যাট্রিয়াম ভেন্ট্রিকেল অর্থাৎ অলিন্দ এবং নিলয়, মেজর আর্টারি শরীরে কিছু বিখ্যাত ধমনী, এবং বলেছে অল অফ দিস। উত্তরটা আন্দাজ করতেই পারছো, দ্যাট ইজ দ্য অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকেল। কেন অ্যাট্রিয়াম ভেন্ট্রিকেল? কারণটা বুঝে নাও। কার্ডিয়াক সাইকেল। সিস্টোল আর ডায়াস্টোল বলতে আমরা কি বুঝবো? দেখো এখানে আমরা ছবির মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিয়েছি সেটা। দেখো আমরা বলছি, দেখো ভেন্ট্রিকুলার সিস্টোল, দ্য কন্ট্রাকশন অফ দ্য ভেন্ট্রিকেল, নিলয় সংকোচনকে আমরা বলছি ভেন্ট্রিকুলার সিস্টোল। আর ডায়াস্টোল কাকে বলছি? রিল্যাক্সেশন অফ দ্য হার্ট চেম্বার, অর্থাৎ অট্রিয়াম বা ভেন্ট্রিকেল তাদের প্রসারিত হওয়াকে আমরা বলছি রিল্যাক্সেশন বা ডায়াস্টোল। অ্যাট্রিয়াল সিস্টোল, দ্য কন্ট্রাকশন অফ দ্য অ্যাট্রিয়া, অর্থাৎ অলিন্দের সংকোচনকে আমরা সিস্টোল বলছি। আর দেখো নিলয়ের সংকোচনকে আমরা বলছি ভেন্ট্রিকুলার সিস্টোল। তাহলে আবার যখন অলিন্দ আর নিলয় প্রসারিত হয় তখন তাকে আমরা বলছি ডায়াস্টোল। তাহলে অলিন্দ নিলয় সংকোচন প্রসারণকেই আমরা সিস্টোল এবং ডায়াস্টোল বলে থাকি যথাক্রমে। নেক্সট কোশ্চেন 26, হুইচ ভিটামিন অ্যাক্টস অ্যাজ এ হরমোন? খুব ভালো প্রশ্ন এটা। তাহলে আমরা এন্ডোক্রাইন সিস্টেমের আলোচনায় চলে এলাম। হরমোনাল সিস্টেম থেকে প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনটি অ্যাকচুয়ালি এটি হরমোনের ন্যায় আচরণ করে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি আর ভিটামিন ই। কোনটা অ্যান্সার? ভিটামিন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন ভিটামিন ডি অ্যান্সার হলো আমরা দেখে নেব। দেখো কারণটা এখানে বলে দিয়েছে। Vitamin D is a non-essential nutrient that acts like a hormone in the body. The body can make vitamin D with the help from the sunlight. তুমি জানবে ভিটামিন ডি আমাদের শরীরে একটা কোলেক্যালসিফেরল এর কেমিক্যাল নেম, এর একটা হরমোনের ন্যায় আচরণ করে এবং এটা আমাদের হাড়ের মজবুতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। একটা সদ্যজাত শিশু যখন পৃথিবীতে আসে তার শরীরে হাড়ের সংখ্যা 206 থাকে না, এটা থাকে মোর দ্যান 300। অ্যাকচুয়ালি বাচ্চাদের শরীরে কত নরম নরম হাড়ের টুকরো থাকে। মায়ের শরীরের বাইরে আসার পরে ওরা দুধের মাধ্যমে পাচ্ছে ক্যালসিয়াম এবং পাচ্ছে ভিটামিন ডি, এবং দেখতে পাচ্ছি ওদের স্কিনেও বাই দ্য হেল্প অফ সানলাইট স্কিনে আর্গোস্টোল পার্ট থেকে ভিটামিন ডি সিনথেসাইজ হচ্ছে। এই দুটো ডুয়াল এফেক্টসে আস্তে আস্তে ওদের নরম নরম হাড়ের টুকরোগুলো মজবুত হচ্ছে এবং তারা জোড়া লেগে যাচ্ছে। তাই 350টা হাড় আস্তে আস্তে 206টা হাড়ে রূপান্তরিত হলেই যে বাচ্চাটি জন্মানোর পর শুধু শুয়ে থাকতে পারত, কয়েক মাস পর বা 1 বছর পর দেখতে পাচ্ছি সে যদি শুয়ে নেই, সে জোরে জোরে হাঁটতে শিখে গেছে, অর্থাৎ তার বোনসগুলো ফিউজ হয়ে গেছে এবং তার মজবুত হয়ে গেছে। তাই সে আস্তে আস্তে দাঁড়াতে শিখবে, বসতে শিখবে, তারপর সে হাঁটতে শিখবে। 27, which of the following does not constitute a part of the uriniferous tubule? নিচের কোন অংশটি ইউরিনিফেরাস টিবিউলের মতো কাজ করে? আমরা মানে ইউরিনিফেরাস টিবিউল মানে হচ্ছে নেফ্রনের আরেকটি নাম। তার নিচের কোন অংশটি নেফ্রনের অংশ নয়? অপশন এ ডিস্টাল কনভলিউটেড টিবিউল, বাংলায় তোমরা যাকে পড়েছ দূরবর্তী সংবর্ত নালিকা। কালেক্টিং ডাক্ট, যাকে বলা হয় সংগ্রাহী নালিকা। লুপ অফ হেনরি বা হেনরির লুপ, ইট ইজ আ পার্ট অফ আওয়ার রেনাল টিবিউল। এবং দেখো বলেছে বাউমান্স ক্যাপসুল। নিচের কোনটি নেফ্রনের প্রত্যক্ষ অংশ নয়? উত্তরটা হচ্ছে সংগ্রাহী নালিকা বা কালেক্টিং ডাক্ট। কেন এই উত্তরটা হলো? দেখো বলেছে কালেক্টিং ডাক্ট আর দ্য লার্জার টিউব is receiving the collecting tubule of the several nephron. Collecting duct does not form a part of the uriniferous tubule. অনেকগুলো ইন্ডিভিজুয়াল নেফ্রনের সঙ্গে যে সাধারণ নালীর যোগাযোগ রয়েছে তার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা বা কালেক্টিং ডাক্ট। এটা প্রত্যক্ষভাবে এটা ইউরিনিফেরাস টিবিউল বা নেফ্রনের অংশ নয়, বরং অনেকগুলো নেফ্রন যে এই কমন পাইপলাইনের সঙ্গে জোড়া যাচ্ছে, তার জন্য প্রতিটা নেফ্রন থেকে আমরা দেখতে পাচ্ছি আনওয়ান্টেড ফ্লুইডটা ইউরিন হিসেবে কালেক্টিং ডাক্ট দিয়ে চলে যায় রেনাল পেলভিসে। রেনাল পেলভিস থেকে সেটা ইউরেটারের মাধ্যমে পৌঁছে যায় ইউরিনারি ব্লাডারে, এবং ইউরিনারি ব্লাডার থেকে থ্রু ইউরেথ্রা একটা মাস্কুলার টিউব দিয়ে থ্রু ইউরিনেশন প্রসেস মূত্র নিঃসরণ হয়ে দেহের বাইরে আসছে। চলো আমরা ছবিটা দেখবো। পিকচারটা খুব ভালো করে দেখে নাও। দেখো আমরা দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে কতগুলো ইন্ডিভিজুয়াল নেফ্রনের পিকচার। নেফ্রনের মধ্যে দেখো আমরা বাউমান্স ক্যাপসুল দেখতে পাচ্ছি,
ডিসিটি বা তোমার বলতে পারো পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ডিজিটাল কনভলিউটেড টিবিউল বা হেনরি লুপ দেখতে পাচ্ছি, বা প্রতিটা নেফ্রন যে কমন ডাক্টে মিশে আছে সেই কমন ডাক্টকে আমরা বলছি কালেক্টিং ডাক্ট। দেখো এখানে কালেক্টিং ডাক্ট হচ্ছে এই জায়গাটা তোমাদের ছবিতে দেখিয়ে দিয়েছি, কালেক্টিং ডাক্ট। অনেকগুলো ইন্ডিভিজুয়াল নেফ্রন যার সঙ্গে জড়িত আছে, দ্যাট ইজ দ্য কালেক্টিং ডাক্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে বাউমান্স ক্যাপসুল হুইচ ইজ আ পার্ট অফ দ্য নেফ্রন। দেখো এখানেই বলেছে ডিসিটি, এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো পিসিটি এবং ডিসিটি বলেছে, এখানে বলেছে হেনরি লুপ। তাহলে এই যে অংশগুলো বাউমান ক্যাপসুল, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল বা লুপ অফ হেনলি বা ডিস্টাল কনভলিউটেড টিবিউল বা দূরবর্তী সংবর্ত নালিকা, all of these are part of the nephron, but different type of nephron attached with a common duct which is called the collecting duct. So that's why collecting tubule or collecting duct is not directly a part of the uriniferous tubule or nephron. নেক্সট প্রশ্নতে আসবো আমরা। অ্যামোনিয়া ইজ এক্সক্রিয়েটেড বাই মোস্ট, এক্সক্রিয়েটরি সিস্টেম চ্যাপ্টারের থেকে আরেকটা প্রশ্ন। অ্যামোনিয়া মূলত কোন ধরনের প্রাণীদের রেচন পদার্থ? অ্যাডাল্ট অ্যাম্ফিবিয়া বা পূর্ণাঙ্গ উভচর, ইনসেক্ট বা কীটপতঙ্গ, বনিফিশেস বা কাঁটাযুক্ত মাছ, ল্যান্ডস্নেল বা স্থলজ পরিবেশে যে শামুক দেখতে পাই। অ্যামোনিয়া নিচের কোন প্রাণীর প্রধান রেচন পদার্থ? উত্তরটা হচ্ছে বনিফিশেস, অর্থাৎ কাঁটাযুক্ত মাছেদের ক্ষেত্রে। কেন আমরা দেখে নেব এখানে কারণটা, দেখে নাও। দেখো বলেছি দ্য প্রসেস অফ এক্সক্রিয়েটিং অ্যামোনিয়া, যে সমস্ত প্রাণীদের প্রধান রেচন পদার্থ অ্যামোনিয়া তাদেরকে বলা হয় অ্যামনিওটেরিক অ্যানিমাল। মেনি বনিফিশেস, বেশ কিছু কাঁটাযুক্ত মাছ, অ্যাকোয়াটিক অ্যামফিবিয়া বা জলজ উভচর, আর অ্যাকোয়াটিক ইনসেক্ট বা জলজ পোকামাকড়, এদেরকে আমরা অ্যামনিওটেরিক বলে থাকি। তাহলে অ্যামনিওটেরিক অ্যানিমালস কারা? তার উত্তর শুধুমাত্র বনিফিশ নয়, তার সাথে আমরা অ্যাকোয়াটিক অ্যামফিবিয়ান লার্ভা অর্থাৎ ব্যাঙাচি, এবং আমরা দেখতে পাচ্ছি কিছু অ্যাকোয়াটিক ইনসেক্ট বা জলজ পোকামাকড় যারা জীবদ্দশায় জলজ পরিবেশেই কাটাচ্ছে, তাদের প্রধান রেচন পদার্থ অ্যামোনিয়া। মনে রাখবে, যাদের প্রধান রেচন পদার্থ অ্যামোনিয়া দে আর কল অ্যামনিওটেরিক অ্যানিমাল। যাদের প্রধান রেচন পদার্থ ইউরিক অ্যাসিড তাদের বলা হয় ইউরিকোটেরিক অ্যানিমাল, লাইক বার্ডস, reptiles and certain insects. আর যে সমস্ত প্রাণীদের প্রধান রেচন পদার্থ ইউরিয়া তাদের বলা হয় ইউরিওটেরিক অ্যানিমাল। তাহলে বেশিরভাগ জলজ জীবেরাই হচ্ছে অ্যামনিওটেরিক, বিকজ অ্যামোনিয়া ইজ হাইলি টক্সিক অ্যান্ড দিস ইজ হাইলি ওয়াটার সলিউবল। অ্যামোনিয়া অত্যন্ত বিষাক্ত, এতে অ্যামোনিয়া যেহেতু খুব দ্রুত জলে মিশে যেতে পারে, তাই এই সমস্ত প্রাণীদের শরীর থেকে রেচন পদার্থ রূপে যে অ্যামোনিয়া তৈরি হয় এটা খুব সহজেই ডিফিউশন প্রসেসে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে ডিফিউজ হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন 29, occurrence of the excess of urea in the blood due to the kidney failure is, মানে কিডনি যদি ঠিকমতো কাজ না করে তাহলে আমাদের রক্তের মধ্যে যদি ইউরিয়ার মাত্রা প্রচুর বেড়ে যায় তাহলে যে সমস্যাটা হবে তাকে আমরা কি বলবো? ইউরিকোটেলিজম, ইউরিওটেলিজম, ইউরোক্রোম, ইউরেমিয়া। দেখো আমরা উত্তর দেখতে পাচ্ছি কিডনি ফেলিওর হওয়ার কারণে রক্তের মধ্যে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে এই সমস্যাকে আমরা বলবো ইউরেমিয়া। কেন বলবো? কারণ দেখে নাও। কারণ বলতে দেখো, ইউরেমিয়া, ইউরেমিয়া ইজ আ ডেঞ্জারাস মেডিকেল কন্ডিশন দ্যাট কজেস ইউরিয়া টু অ্যাকিউমুলেট ইন দ্য ব্লাড। অর্থাৎ রক্তের মধ্যে ইউরিয়া প্রচুর পরিমাণে বেড়ে গেলে সেই সমস্যাটা হচ্ছে ইউরেমিয়া। তাহলে ইউরিয়া ইজ দ্য ওয়েস্ট, urea is the waste that the kidney usually help to filter away. Uremia requires to urgent the treatment of the uremia is the symptom of the kidney failure. কিডনি ঠিক মতো কাজ না করলে আমরা দেখতে পাচ্ছি এই ইউরেমিয়ার মতো সমস্যা হতে পারে, অর্থাৎ রক্তের মধ্যে ইউরিয়ার পরিমাণ মাত্রাতিরিক্ত বেড়ে যেতে পারে। নেক্সট 29 এর পর আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 30-তে। দেখো বলেছে দ্য টু মেটাবলিক
end product that are utilized during the ornithine cycle. আমরা সকলেই জানি আমরা যারা ম্যামালস আমাদের যাতে প্রধান রেচনপত্র ইউরিয়া সেটা তৈরি হয় আমাদের যকৃতে বা লিভারে। লিভারে যখন ইউরিয়া তৈরি হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়ার মধ্যে বিক্রিয়া করে যখন আমাদের যকৃতে ইউরিয়া তৈরি হয় যে প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রক্রিয়ার নাম হচ্ছে অর্নিথিন চক্র। তাই বলছে হোয়াট ইজ দ্য টু মেটাবলিক এন্ড প্রোডাক্ট দ্যাট আর ইউটিলাইজড ডিউরিং দ্য অর্নিথিন সাইকেল। দেখে নাও এইমাত্র তোমাদের যেটা বললাম কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া এদের মধ্যে বিক্রিয়া করে আমাদের লিভারে ইউরিয়া তৈরি হচ্ছে। দেখো বলেছে দ্য ইউরিয়া সাইকেল ইজ দ্য সাইকেল of a biochemical reaction। তাহলে ইউরিয়া সাইকেল বা অর্নিথিন সাইকেল এটা আমাদের শরীরে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। দ্যাট প্রডিউসেস ইউরিয়া ফ্রম অ্যামোনিয়া, যেটা অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি করে দিচ্ছে। দিস সাইকেল অকার্স অন এ ইউরিওটেনিক অর্গানিজম, বিশেষ করে যে সমস্ত প্রাণীদের প্রধান রেচনপত্র ইউরিয়া সেই ইউরিওটেনিক অর্গানিজমদের লিভারেই এই প্রক্রিয়াটি ঘটতে থাকে। দ্য ইউরিয়া সাইকেল কনভার্ট দ্য হাইলি টক্সিক অ্যামোনিয়া টু ইউরিয়া ফর দ্য এক্সক্রিয়েশন। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড। ওকে, দেখো আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের ইউরিয়া সাইকেল, যে ইউরিয়া সাইকেল আমাদের যকৃতে বা লিভারের মধ্যে ঘটে চলেছে। আমরা জানি অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড এদের পরস্পর সে বিক্রিয়া করে আমাদের এই ইউরিয়া সাইকেল চলছে আমাদের যকৃতের মধ্যে। ঠিক আছে, আচ্ছা অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে পরপর বললাম, প্রায় 30টা প্রশ্ন আলোচনা হয়ে গেল। আমি একটু তোমাদের কাছে জানতে চাইবো যা যা বলেছি বা যেরকম তোমাদের এক্সপ্লানেশন দেখাচ্ছি বা পিকচার বা ডায়াগ্রাম দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো তো? সবার কাছে ক্লিয়ার? ওকে ওকে, থ্যাংক ইউ। চলো পরের প্রশ্নগুলো কি আছে আমরা এবার সেটাও দেখে নেব। Which of the following vitamins is generally excreted in the human urine? খুব ভালো প্রশ্ন, পরীক্ষার খুব কমন প্রশ্ন। মানুষের ইউরিনের মাধ্যমে কোন ভিটামিন তার দেহের বাইরে রেচন প্রক্রিয়ার মাধ্যমে নির্গত হচ্ছে? ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন ডি অ্যান্ড ভিটামিন সি। কোন ভিটামিন মানুষের ইউরিনের মাধ্যমে তার দেহের বাইরে চলে আসতে পারে? পরীক্ষায় প্রশ্ন খুব আসতে আমরা দেখেছি। উত্তরটা ভিটামিন সি। কিন্তু কেন ভিটামিন সি চলো আমরা দেখে নেবো তার কারণটা কি। দেখো এখানে তোমাদেরকে লজিকটা বলে দিয়েছি। The vitamin C content of the urine of normal adult is usually stated to be 10 to 13 milligram per 24 hour sample। তাহলে মানুষের 24 ঘন্টার ইউরিনের যে স্যাম্পল যদি আমরা কালেক্ট করি সেখানে আমরা কিন্তু সেই 24 ঘন্টার ইউরিনের স্যাম্পলের মধ্যে 10 to 30 মিলিগ্রাম আমরা কিন্তু পেয়ে যাব ভিটামিন সি কে। কারণ তুমি জানবে ভিটামিন সি একটা ওয়াটার সলিউবল ভিটামিন। আমরা জানি আমাদের শরীরে যে আমাদের যে ভিটামিনগুলো আছে ভিটামিন এ, ডি, ই অ্যান্ড কে এরা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, আর ভিটামিন বি, সি এরা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। তাই যেহেতু ইউরিনটার মধ্যে ভিটামিন সি রয়েছে এটা ওয়াটার সলিউবল ভিটামিন বলেই। 32 কোশ্চেন কি আছে? কোশ্চেন নাম্বার 32, প্রোটিন আর নর্মালি প্রেজেন্ট ইন। আবার একটা এক্সক্রিশন চ্যাপ্টারের প্রশ্ন। প্রোটিন সাধারণত আমরা পাওয়া যাবে কোথায়? ইউরিন অনলি, প্লাজমা, গ্লোমেরুলার ফিল্ট্রেট অ্যান্ড ইউরিন, গ্লোমেরুলার ফিল্ট্রেট অ্যান্ড ইউরিন অনলি, প্লাজমা অনলি। অর্থাৎ শুধুমাত্র ইউরিনের মধ্যে প্রোটিন থাকতে পারে, রক্তরসের মধ্যে, নেফ্রনে গ্লোমেরুলার যে তরলকে ফিল্টার করছে তার মধ্যে, এবং ইউরিনের মধ্যে। তারপরে বলা আছে গ্লোমেরুলার ফিল্ট্রেট আর ইউরিনের মধ্যে প্রোটিন থাকতে পারে, তারপরে হচ্ছে রক্তরস বা প্লাজমাতে থাকতে পারে। সঠিক উত্তর কেবলমাত্র প্লাজমা, তার মধ্যে কিন্তু প্রোটিন থাকতে পারে। তাহলে অ্যালবুমিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন এই সমস্ত গুরুত্বপূর্ণ রক্তের প্রোটিনগুলো কেবলমাত্র রক্তরস বা প্লাজমাতেই রয়েছে। দেখো আমরা একটু দেখে নেব প্লাজমার মধ্যে কোন কোন প্রোটিনগুলো আছে, দেখে নাও তোমরা একটু। দেখো আমরা বললাম প্রি অ্যালবুমিন। টাইপস অফ প্লাজমা প্রোটিন কোনগুলো হয়? প্রি অ্যালবুমিন, অ্যালবুমিন, আলফা গ্লোবিউলিন, আলফা অ্যান্টিট্রিপসিন অ্যান্ড আলফা ফেরোপ্রোটিন। আচ্ছা আলফা গ্লোবিউলিন, আচ্ছা সেরুলোপ্লাসমিন অ্যান্ড হ্যাপ্টোগ্লোবিন, আচ্ছা বিটা গ্লোবিউলিন, সিআরপি, ট্রান্সফেরিন অ্যান্ড বি টু মাইক্রোগ্লোবিউলিন অ্যান্ড ওয়াই গ্লোবিউলিন।
অর্থাৎ সত্যি কথা বলতে গেলে কি, অ্যালবুমিন এবং গ্লোবিউলিনের নানা রকমের টাইপ আমরা প্লাজমার মধ্যে পেয়ে থাকি, বাট বাকি যে উপাদান অপশনগুলো আছে ইউরিন বা গ্লোমেরুলার ফিল্টার, এর মধ্যে কিন্তু প্রোটিন থাকে না। তাহলে প্লাজমার সাথে গ্লোমেরুলার ফিল্টার বা ইউরিনের তফাৎ এটাই, plasma contain protein but the urine and glomerular filter does not contain any protein. এটা হচ্ছে the basic difference. 33 নম্বর প্রশ্ন, in human beings gout is caused by, মানব দেহে গাউট বা গেটে বাত এই প্রবলেমটা কি জন্য হতে পারে? খুব কমন প্রশ্ন এটা কম্পিটিটিভ এক্সামে। ডেফিসিয়েন্সি অফ আয়োডিন, অর্থাৎ শরীরে আয়োডিনের ঘাটতি হলে হতে পারে। এক্সেসিভ সিক্রেশন অফ থাইরয়েড, থাইরয়েড হরমোনের অতিরিক্ত ক্ষরণের জন্য হতে পারে। ডিপোজিশন অফ দ্য ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড রক্তের মধ্যে জমে যাওয়ার জন্য, পরিমাণ বেড়ে যাওয়ার জন্য বা জমে যাওয়ার জন্য হতে পারে। এক্সেসিভ লিবারেশন অফ দ্য ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিডের অতিরিক্ত তোমার রেচনের জন্য হতে পারে। আমাদের গাউট বা গেটে বাতের প্রবলেমে কোন কারণটা দায়ী? খুব ভালো প্রশ্ন, এটা খুব কমন প্রশ্ন। উত্তরটা হচ্ছে এক্সেসিভ লিবারেশন অফ দ্য ইউরিক অ্যাসিড, অর্থাৎ ইউরিক অ্যাসিডের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে যখন সেই ইউরিক অ্যাসিড লিবারেটেড হচ্ছে প্রচুর পরিমাণে, তখনই আমাদের বোন জয়েন্টে এই গাউটের প্রবলেম হচ্ছে। তোমরা পিকচারটা দেখো, আমরা দেখতে পাচ্ছি এই পিকচারের মধ্যে সোলেন অ্যান্ড ইনফ্লামড বোন জয়েন্ট। এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখো পায়ের আঙুলের যে বোন জয়েন্টটা আছে, মেটাটার্সাল আর ফ্যালাঞ্জেস বোন। মেটাটার্সাল মানে ফুট অফ দ্য বোন, পায়ের পাতার হাড়কে মেটাটার্সাল বলে, আর একটা জিকের কোশ্চেন বলে দিলাম। আর আঙুলের হাড়কে বলা হয় ফ্যালাঞ্জেস। তাহলে পায়ের আঙুল এবং পায়ের পাতার হাড়ের যে জয়েন্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমে রয়েছে। অর্থাৎ এক্সেসিভ লিবারেশন অফ ইউরিক অ্যাসিডের জন্যই এই যে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল বোন জয়েন্টে জমে রয়েছে, তাদের যে ইনফ্লামেশন হচ্ছে, ব্যথা বা প্রদাহ বা যন্ত্রণা হচ্ছে বা জায়গাটা ফুলে রয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য গাউট। তার জন্য আমরা অপশন ডি কে উত্তর হিসেবে বেছে নিলাম। নেক্সট প্রশ্ন 34, filtrate in the nephron is reabsorbed from the renal tubule back into the, তাহলে নেফ্রনের মধ্যে দিয়ে যে তরলটা ফিল্টার হচ্ছে, এটা রিঅ্যাবজর্ব হচ্ছে বা পুনঃশোষিত হচ্ছে রেনাল টিবিউলের কোন অংশ দিয়ে? পেরিটিবিউলার ক্যাপিলারিস, গ্লোমেরুলাস, ইফারেন্ট আর্টেরিওল, অ্যাফারেন্ট আর্টেরিওল। খুব ভালো প্রশ্ন এটা, এক্সক্রিশন চ্যাপ্টারের প্রশ্ন। উত্তরটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিওল, বা যাকে আমরা বলি বহির্মুখী ধমনিকা। অর্থাৎ রিঅ্যাবজর্ব ফ্লুইডটা, অর্থাৎ নেফ্রনের মাধ্যমে আমরা দেখতে পেলাম তাদের বাউমান্স ক্যাপসুল আর গ্লোমেরুলাসের তরলটা ফিল্টার হলো, সেই তরলটা ফিল্টার হওয়ার পর কিছুটা রিঅ্যাবজর্ব হলো আমাদের রেনাল টিবিউলের দ্বারা, এবং এই রিঅ্যাবজর্ব ফ্লুইডটা বহির্মুখী ধমনিকা বা অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে আবার রক্তস্রোত বা ব্লাড স্ট্রিমে ফিরে গেল। পিকচারটা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো আমরা দেখতে পাচ্ছি অ্যাফারেন্ট আর্টেরিওল, বাংলা থেকে আমরা বলছি অন্তর্মুখী ধমনিকা। অন্তর্মুখী ধমনিকা থেকেই আমরা দেখতে পাচ্ছি, দেখো রক্তটা প্রবেশ করছে বা গ্লোমেরুলাসের মধ্যে। গ্লোমেরুলাস থেকে সেই রক্তটা আমরা দেখতে পাচ্ছি বাউমান ক্যাপসুলে গিয়ে আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে। আলট্রা ফিল্ট্রেশন হওয়ার পরে সেই গ্লোমেরুলার ফিল্ট্রেটটা চলে যাচ্ছে আমাদের রেনাল টিবিউলে। রেনাল টিবিউলে সেই তরলে কিছু অংশ পুনঃশোষিত হচ্ছে, এবং পুনঃশোষিত অংশটাকে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাফারেন্ট আর্টেরিওল বা বহির্মুখী ধমনিকা দিয়ে আবার রক্তস্রোতে ফিরে যাচ্ছে। ঠিক আছে, তাই জন্য এটার উত্তরটা হলো বহির্মুখী ধমনিকা, যেটা তোমাকে পিকচারের সাহায্যে এখানে বুঝিয়ে দিলাম। নেক্সট প্রশ্ন, the excessive presence of the ADH causes an individual to excrete, অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যে হরমোন আমাদের ইউরিনকে ডাইলিউট হতে দেবে না, বরং ইউরিনকে গাঢ় বা ঘন হতে সাহায্য করবে, সেই হরমোনের অতিরিক্ত উপস্থিতির জন্য আমরা কি সমস্যা দেখতে পাবো? লেস ওয়াটার, মোর ওয়াটার, সুগার, বোথ এ অ্যান্ড বি, কোনটা হতে পারে? উত্তরটা হচ্ছে লেস ওয়াটার। কারণ কি? যেমন তোমাদের এইমাত্র বললাম, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অর্থাৎ মূত্রকে ডাইলুট বা লঘু হতে দেবে না যে হরমোন, তারপরে এই হরমোন হেল্পস কনসেন্ট্রেটেড দ্য ইউরিন, অর্থাৎ মূত্রকে গাঢ় হতে সাহায্য করে। তাই যদি এই হরমোনের আধিক্য বেড়ে যায়, তাহলে মূত্রের মধ্যে জলীয় পোর্শনটা কমে যাবে, মূত্র অতিরিক্ত গাঢ় বা ঘন হয়ে যাবে। কারণটা কি? দেখো তোমাদের এখানে লজিকটাও বলে দিয়েছি। Antidiuretic hormone by ADH is a chemical produced
in the brain that causes the kidney to release the less water. এর কাজ হচ্ছে এটা কিডনিকে তোমার সেভাবে ইনস্ট্রাক্ট করছে যাতে কিডনি থেকে লেস ওয়াটার বা প্রয়োজনীয় জল যাতে দেহের বাইরে কম আসতে পারে, ডিক্রিজিং দ্য অ্যামাউন্ট অফ দ্য ইউরিন প্রডিউস। তাই এর পরিমাণ যদি তোমার এক্সেসিভ হয়ে যায় তাহলে জলের পরিমাণটা অত্যন্ত কমে যাবে এবং ইউরিনটা খুব কম পরিমাণে তখন তৈরি হবে। মস্তিষ্কে হাইপোথ্যালামাসের পশ্চাৎ পিটুইটারি বা পস্টেরিয়ার পার্ট অফ দ্য পিটুইটারি বা নিউরো হাইপোফাইসিস থেকে এই এডিএইচ বা ভেতপ্রেতির হরমোন সিক্রেশন হয়। যেহেতু পশ্চাৎ পিটুইটারি বা পস্টেরিয়ার পিটুইটারিকে আমরা নিউরো হাইপোফাইসিস বলছি, তাই সেখান থেকে নির্গত এডিএইচ হরমোনে আরেকটা নাম হচ্ছে নিউরো হরমোন। তাহলে এডিএইচ থেকে এই প্রশ্নটাও তোমরা ফেস করবে হরমোন চ্যাপ্টারের থেকে জন্য। নিউরো হরমোন, এডিএইচ আর ভেসোপ্রেসিন। 37. Which of the following bones is the only bone in the body that is not in the contact with the another bone? তাহলে যে সমস্ত হাড়কে আমরা দেখতে পাচ্ছি শরীরের অন্যান্য হাড়ের সঙ্গে যুক্ত নয় তাকে আমরা কি বলতে পারি? দেখো বলেছে অ্যাটলাস। অ্যাটলাস মানে দ্য ফার্স্ট ভার্টিব্রা হুইচ সাপোর্ট দ্য ব্রেন, দ্যাটস কল্ড অ্যাটলাস। ফ্লোটিং রিবস, হাইওয়েড বোন আর এথময়েড বোন কোনটা হতে পারে? উত্তর দেখো, আমরা বলেছি হাইওয়েড বোন। হাইওয়েড বোনের অবস্থান কোথায়? অবস্থানটা তুমি দেখে নাও। তাহলে হাইওয়েড বোন দেখো রয়েছে অ্যাট দ্য বেস অফ দ্য লোয়ার জ, আমাদের নিম্ন চোয়াল বা ম্যান্ডিবেলের ঠিক নিচে দেখো ইউ আকৃতির একটা হাইওয়েড বোন রয়েছে। এই ইউ শেপ হাইওয়েড বোনের কাজ হচ্ছে ইট সাপোর্ট দ্য টাং, অর্থাৎ এটা আমাদের জিভকে ধারণ করেছে। এই হাইওয়েড বোনের সঙ্গে দেখো আমরা অন্য কোনো বোনসের কিন্তু কোনো কানেকশন দেখতে পাচ্ছি না। নেক্সট, পরের প্রশ্ন 38. Which of the following structure provide flexibility to a joint while at the same time resting dislocation? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোন ধরনের স্ট্রাকচারটা আমাদের বোনের ফ্লেক্সিবিলিটি বজায় রাখতে সাহায্য করছে, এবং যদি এই জিনিসটা আমাদের কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু বোনস ডিসলোকেটেড হয়ে যাবে, অস্থিগুলো স্থানচ্যুত হবে। দেখো বলেছে মাসেল, লিগামেন্ট, আর্টিকুলার কার্টিলেজ, সাইনোফিয়াল ফ্লুইড কোনটা? উত্তর লিগামেন্ট। বাংলাতে লিগামেন্ট কথা মানে অস্থি বন্ধনী যা হাড়ের সাথে হাড়কে যুক্ত করেছে। পিকচারটা দেখো তোমরা, দ্যাট ইজ দ্য লিগামেন্ট। ওকে, তাহলে লিগামেন্টকে দেখো এখানে মেনশন করে দিয়েছি, দ্যাট ইজ আওয়ার লিগামেন্ট। লিগামেন্টস কানেক্ট বোন টু বোন। তাহলে আমরা যে হাত পা যে নাড়াচ্ছি, এই যে হাড়ের যে ফ্লেক্সিবিলিটি আমাদের রয়েছে, তার কারণ লিগামেন্ট আমাদের বোন জয়েন্টে হাড়গুলোকে বেঁধে রেখেছে বলেই আমরা একটা হাড়ের উপর নির্ভর করে একটা হাড়কে নাড়াতে পারছি বা চলাফেরা করতে পারছি, মুভমেন্ট লোকোমোশন করতে পারছি। কোনোভাবে যদি আমরা কোনো অ্যাক্সিডেন্টাল কারণে যদি চোট পাই, যদি আমাদের সেই লিগামেন্ট ডিসলোকেটেড হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের মুভমেন্ট লোকোমোশনে আমরা কিন্তু দেখব একটা সমস্যা তৈরি হচ্ছে। নেক্সট, পরের প্রশ্ন, এটিপি ফর মাসেল কন্ট্রাকশন ক্যান বি ফর্মড বাই। পেশির সংকোচন প্রসারণের জন্য বা আমাদের যে এটিপি বা এনার্জির প্রয়োজন, সেই এটিপি তৈরি হচ্ছে নিচের কোন প্রক্রিয়ার দ্বারা? গ্লাইকোলাইসিস, অ্যারোবিক রেসপিরেশন, ক্রিয়েটিনিন ফসফেট ব্রেকডাউন, অল অফ দিস। উত্তর অল অফ দিস। কেন অল অফ দিস? কারণ বুঝে নাও। Creatinine phosphate helps to make a substance called adenosine triphosphate or ATP. তাহলে এই বায়োকেমিক্যাল রিয়াকশনের দ্বারা আমাদের ক্রিয়েটিনাইন ফসফেট আমরা দেখতে পাচ্ছি এটিপি তৈরি করতে সাহায্য করছে। এটিপি প্রোভাইড দ্য এনার্জি ফর দ্য মাসেল কন্ট্রাকশন। এই এটিপির জন্যই আমরা পেশিকে সংকোচন প্রসারণ করতে পারছি। এটা একটা ইন্টারনাল সোর্স অফ আওয়ার এনার্জি। The body produces some of the creatinine it uses. It also comes under the protein-rich food such as the meat or fish. তাহলে প্রোটিন রিচ ফুড, মিট বা ফিশ থেকে যে ক্রিয়েটিনিন ফসফেট পাচ্ছি সেটা এটিপি ফর্মেশন আমাদের সাহায্য করছে। অ্যাজ ওয়েল তোমরা জানো আমাদের রেসপিরেশনের যে প্রধান দুটো পর্যায় গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেল, সেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি 8 মলিকুল এটিপি তৈরি হচ্ছে, আর ক্রেবস সাইকেলের দ্বারা 30 মলিকুল এটিপি তৈরি হচ্ছে। আর গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেল ইজ এ পার্ট অফ দ্য অ্যারোবিক রেসপিরেশন। এটা সবাত শোষণের দুটো গুরুত্বপূর্ণ পর্যায়। তাই আমরা দেখতে পাচ্ছি এটিপি তৈরি হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এই প্রক্রিয়াগুলো কিন্তু ভীষণভাবে দায়ী। ক্রিয়েটিনাইন ফসফেট ব্রেকডাউন আর গ্লাইকোলাইসিস আর অ্যারোবিক রেসপিরেশন। তাই উত্তরটা আমরা বললাম অল অফ দিস।
নেক্সট, ভলেন্টারি অ্যান্ড নন ভলেন্টারি মাসেলস আর ক্লাসিফাইড, অর্থাৎ ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি এদেরকে আমরা কি অনুযায়ী বিভক্ত করেছি? অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, এদের গঠন অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য ফাংশন, এদের কাজ অনুযায়ী, বোথ এ অ্যান্ড বি, অ্যান্ড তখন বলেছে অ্যাকর্ডিং টু দ্য ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এরা আমাদের শরীরে কোন অংশে অবস্থিত বা ছড়িয়ে আছে সেই অনুযায়ী আমরা ভাগ করেছি। উত্তরটা হচ্ছে বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন। কারণ বুঝে নাও, দেখো এখানে আমরা বলে দিয়েছি সেই কারণগুলো তোমাদেরকে। 3 রকমের মাসেল আমাদের আছে, দ্যাট ইজ দ্য স্ক্যালেটাল মাসেল বা কঙ্কাল পেশি, স্মুথ মাসেল বা মসৃণ পেশি, হৃদপেশি বা কার্ডিয়াক মাসেল। আমরা দেখতে পাচ্ছি স্ক্যালেটাল মাসেল ফাইবার বা তন্তু যেগুলো, সেগুলো স্ট্র্যাটেড, সরেক, টিবিউলার বা নলাকার অ্যান্ড মাল্টিনিউক্লিয়েটেড, তারা বহু নিউক্লিয়াস যুক্ত। এরা আমাদের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত, এদেরকে আমরা বলতে থাকি ভলেন্টারি মাসেল। কোথায় আছে? ইউজুয়ালি অ্যাটাচ টু স্কেলিটন, এটা আমাদের হাড়ের সাথে জড়িয়ে আছে বলে এদেরকে আমরা কঙ্কাল পেশি বলে থাকতে পারি। স্মুথ মাসেল ফাইবার যেগুলো, এগুলো নন স্ট্যাটেড, এর গায়ে আমরা কোনো দাগ দেখতে পাচ্ছি না, তাই আমরা স্মুথ মাসেল বা মসৃণ পেশি বলি। পেশি কোষগুলো আকৃতি একটু মাকু আকৃতির বা স্পিন্ডেল শেপ, এবং এরা এক নিউক্লিয়াস যুক্ত। আমাদের ইচ্ছার দ্বারা এরা নিয়ন্ত্রিত নয়, তাই তারা ইনভলেন্টারি মাসেল। কোথায় আছে? ইউজুয়ালি কভারিং দ্য ওয়ান অফ দ্য ইন্টারনাল অর্গান, অর্থাৎ শরীরের স্টমাক, লিভার, প্যানক্রিয়াসের মতো, ইন্টেস্টাইনের মতো ইন্টারনাল অর্গানের যে পেশি, তারা হচ্ছে এই স্মুথ মাসেল অর্থাৎ আনস্ট্রাইভ ইনভলেন্টারি মাসেল। লাস্ট ওয়ান ইজ দ্য কার্ডিয়াক মাসেল। এই মাসেল ফাইবারগুলোকে আমরা দেখতে পাচ্ছি তারা সরেক বা স্ট্র্যাটেড, তারা শাখা প্রশাখা যুক্ত বা ব্রাঞ্চ, তারা এক নিউক্লিয়াস যুক্ত, এবং তারা অবশ্যই অনৈচ্ছিক। তার কারণ হার্টবিট যেটা চলছে লাবডাব লাবডাব সাউন্ড করে কন্টিনিউয়াস আর রিদমিকলি, এটা কিন্তু ইনভলেন্টারি মাসেলের দ্বারাই চলছে। তাহলে অন্যান্য ইনভলেন্টারি মাসেল অর্থাৎ স্মুথ মাসেলের সাথে কার্ডিয়াক মাসেলের ডিফারেন্সটা এটাই, স্মুথ মাসেলগুলো হচ্ছে আনস্ট্রাইভ ইনভলেন্টারি, কার্ডিয়াক মাসেল হচ্ছে স্ট্রাইভ বাট ইনভলেন্টারি। এর অবস্থান অনলি দ্য কভারিং অফ দ্য ওয়াল অফ দ্য হার্ট, শুধুমাত্র হার্ট কাভারিং বা পেরিকার্ডিয়ামের মধ্যেই একে আমরা দেখতে পাচ্ছি, তাই এটার নাম হচ্ছে কার্ডিয়াক মাসেল। পরের প্রশ্ন, স্ক্যালেটাল মাসেল কনস্টিটিউট অ্যাবাউট, স্কেলেটাল মাসেলের মধ্যে নিচের কোন জিনিসটা বেশি পরিমাণে আছে? 20-30% বডি ওয়েট, মানে স্ক্যালেটাল মাসেল আমাদের শরীরে কত শতাংশ ওজনকে ক্যারি করছে? 20-30% বডি ওয়েট, 30-40% বডি ওয়েট, 40-45% বডি ওয়েট, 50-60% বডি ওয়েট। উত্তর 40-45% বডি ওয়েট। কেন? দেখো কারণ আমরা এখানে বলে দিয়েছি, muscles are the tissue in the body that process the ability to contract and relax and are essential for the movement of the human body. তাহলে আমাদের মাসেল হচ্ছে সেই জিনিসটা যাকে আমরা সংকোচন প্রসারণ করে আমরা হাত পা নাড়িয়ে চলাফেরা করতে পারছি। দে কন্ট্রিবিউট অ্যাবাউট 40-50% অফ দ্য বডি ওয়েট। সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, আমাদের টোটাল যে দেহের ওজন তার মধ্যে 40-50% হচ্ছে মাসেলের ওয়েট। Next question. আচ্ছা, the outer layer of the human eyeball includes, তাহলে হিউম্যান আইবল মানুষের চোখের যে অক্ষিগোলক তার সব থেকে বাইরের স্তরের নাম কি? রেটিনা, লেন্স অ্যান্ড কোরয়েড, স্ক্লেরা অ্যান্ড কর্নিয়া, বোথ এ অ্যান্ড বি। সঠিক উত্তর দেখে নাও, স্ক্লেরা অ্যান্ড কর্নিয়া। কাকে স্ক্লেরা বলছি, কাকে কর্নিয়া বলছি, পিকচারটা দেখে নাও। আমরা দেখতে পাচ্ছি, দেখো আউটার লেয়ার, চোখের আউটার লেয়ার, অর্থাৎ নার্ভাস সিস্টেম থেকে প্রশ্নটা এসছে, আউটার লেয়ার অফ দ্য রেটিনা। আউটার লেয়ারে দেখো আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি, স্ক্লেরা অর্থাৎ অক্ষিগোলকের বাইরের দিকের যে অস্বচ্ছ আবরণ যেটি স্ক্লেরা, আর তার যে স্বচ্ছ পর্দাটা তাকে হচ্ছে কর্নিয়া। আমরা দেখতে পাচ্ছি এই আউটার লেয়ারের মধ্যে আছে তারারন্ধ্র বা পিউপিল, আর পিউপিলের কেন্দ্রে পেছনের দিকে আছে একটা লেন্স। মিডিল লেয়ার অর্থাৎ অক্ষিগোলকের মিডিল লেয়ারে আমরা রয়েছে আইরিশ, আছে সিলিয়ারি বডি এবং কোরয়েড বা কৃষ্ণমণ্ডল, এবং তার ইনার লেয়ারের মধ্যে আছে আমাদের দর্শন গ্রাহক রেটিনা, অপটিক নার্ভ আর ভিট্রিয়া টিউমার। তাহলে আমাদের অক্ষিগোলকের যে তিনটে স্তর, আউটার লেয়ার, মিডিল লেয়ার আর ইনার লেয়ার, কোন পার্টে কোন চোখের কোন অংশগুলো দেখতে পাচ্ছি দেখো বলে দিলাম। তাই আউটার লেয়ারে বললাম স্ক্লেরা অ্যান্ড কর্নিয়া, ইনার লেয়ারে দেখতে পাচ্ছি দর্শন গ্রাহক রেটিনা আছে, মিডিল লেয়ারে আছে আইরিস, সিলিয়ারি বডি এবং কোরয়েড বা কৃষ্ণমণ্ডল।
পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আবার সেই চোখ থেকে এই প্রশ্নটা এসছে, দ্য ইনার লেয়ার অফ দ্য হিউম্যান আইবল ইনক্লুডস। তাহলে হিউম্যান আইবলের ইনার লেয়ারে কি আছে? দেখো এইমাত্র তোমাদের ছবিটা দেখালাম, লেন্স অ্যান্ড কোরয়েড, স্ক্লেরা অ্যান্ড কর্নিয়া, রেটিনা, বোথ অফ এ অ্যান্ড বি। রেটিনা কেন? তোমাদের আবার সেই ছবিটা আমি দেখিয়ে দেব। দেখো দেখতেই পাচ্ছ ইনার লেয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র রেটিনা রয়েছে, অপটিক নার্ভ আর ভিট্রিয়াস টিউমার রয়েছে। তাই এই রকম প্রশ্ন যদি আমাদের আসে তাহলে আমাদের কিন্তু সেন্স অর্গান থেকে এই চোখের যে স্ট্রাকচারটা আমাদের সেটা খুব ভালো করে বুঝে নিতে হবে এবং মাথায় কিন্তু এই স্ট্রাকচারটা ছবিটা মনে রাখতে হবে। পরের প্রশ্ন দেখে নাও। দেখো পরের প্রশ্ন বলেছে হুইচ অফ দ্য ফলোইং গিভস অ্যান ইনকারেক্ট ফাংশন অফ দ্য স্ট্রাকচার। অর্থাৎ চোখের বিভিন্ন অংশ এবং তাদের কাজ বলে দিয়েছে কোনটা ইনকারেক্ট ফাংশন। আইরিশ, রেগুলেশন অফ দ্য অ্যামাউন্ট অফ লাইট, অর্থাৎ চোখের মধ্যে যে আলো প্রবেশ করছে তার প্রবেশকে নিয়ন্ত্রণ করছে। স্ক্লেরা, প্রোটেকশন, অর্থাৎ প্রোটেকশনের কাজে সাহায্য করছে। কোরয়েড বলেছে লোকেশন অফ দ্য কোনস, অর্থাৎ কোরয়েডের মধ্যে বলেছে কোন সেল আছে। আর লেন্স ফোকাসিং এর কাজ করছে। এখানে আমাদের বলেছে ভুল অপশনটা চুজ করতে। ভুল অপশনটা এটাই, কোরয়েড লোকেশন অফ দ্য কোনস। কেন এটাকে আমরা ভুল অপশন বলছি? দেখো চোখের প্রত্যেকটা অংশ এবং তাদের কাজগুলো আমি তোমাদের বলে দিয়েছি। এখানে তোমরা খুব ভালো করে বুঝে নেবে একটা কাজ, রেটিনা, যাকে আমরা আমাদের দর্শন গ্রাহক বা রেটিনা বলছি, হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য ইনার লেয়ার অফ দ্য আইবল। দেখো সেই রেটিনার ক্ষেত্রেই বলা আছে কন্টেইন দ্য রড সেল অ্যান্ড কোন সেল, কনভার্ট দ্য লাইট ইন্টু নার্ভ ইম্পালস। রেটিনার মধ্যে একটা আলোক সংবেদী দুটো কোষ, রড সেল আর কোন সেল। রড সেল আমাদের মৃদু আলোতে দেখতে সাহায্য করে, আর ইট হেল্পস আস ফর দ্য ডিম লাইট ভিশন। প্যাঁচার চোখে রড সেলের সংখ্যা বেশি বলে প্যাঁচা অন্ধকারে ভালো দেখতে পায়। আর কোন সেল হেল্প আস দ্য ব্রাইট লাইট ভিশন অ্যান্ড কালার ভিশন। অর্থাৎ আমরা যে চারপাশে উজ্জ্বল আলোতে যা কিছু দেখতে পাই বাই দ্য হেল্প অফ দ্য কোন সেল অফ আ রেটিনা, আমরা যে ডিফারেন্ট টাইপ অফ কালারকে আইডেন্টিফাই করতে পারি বাই দ্য হেল্প অফ দ্য রেটিনা। এটা কিন্তু কোরয়েডের কাজ নয়। তাই কোরয়েড লোকেশন অফ দ্য কোন এটা সম্পূর্ণ একটা ভুল অপশন আমরা দেখতে পেলাম। কোরয়েডে কাজ করছে প্রিভেন্ট দ্য ইন্টারনাল রিফ্লেকশন অফ দ্য লাইট অ্যান্ড নারিশ রেটিনা, অর্থাৎ চোখের মধ্যে যে আলো প্রবেশ করছে তা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কাজ করছে এবং রেটিনাকে এটা নারিশমেন্ট প্রোভাইড করছে বা পুষ্টি প্রদান করছে। চোখের বাকি অংশগুলো কোনটার কি কাজ তোমাদের এখানে দেখিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, পরের প্রশ্ন বলেছে দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম আর হ্যাজ টু ডিভিশন। আমাদের দেখতে পাচ্ছি পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে, সরি আমি তোমাদের বলে দিই, আমাদের নার্ভাস সিস্টেমের প্রধান দুটো পার্ট, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর একটা বলছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে দুটো ভাগ আছে, সোমাটিক নার্ভাস সিস্টেম আর অটোনমিক নার্ভাস সিস্টেম। জানতে চাওয়া হয়েছে অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট কোনগুলো। দেখো আমরা দেখতে পাচ্ছি অপশন ডি, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। কেন এটা হচ্ছে তোমরা বুঝে নাও এই ছবিটা দেখে। দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের নার্ভাস সিস্টেমের দুটো পার্ট, দ্যাট ইজ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ দ্যাট ইজ দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। আর দেখতে পাচ্ছ পেরিফেরাল নার্ভাস সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ অটোনমিক নার্ভাস সিস্টেম আর সোমাটিক নার্ভাস সিস্টেম। এই যে অটোনমিক নার্ভাস সিস্টেম, দেখো তাকে আবার দুটো পার্টে ভাঙা হয়েছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে হিউম্যান ফিজিওলজি থেকে আমরা দেখতে পেলাম লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে নার্ভাস সিস্টেম, যেখান থেকে এখানে প্রশ্ন রয়েছে। এই চ্যাপ্টারটা আমাদের খুব ভালো করে পড়ে মনে রাখতে হবে, নাহলে এই ধরনের প্রশ্ন আমরা অসুবিধায় পড়ব। হুইচ অফ দ্য ফলোইং ইজ মিসম্যাচ? ইউট্রিকেল অ্যান্ড স্যাকুলি ইজ দ্য আউটার ইয়ার, অসিকেলস আর মিডল ইয়ার, সেমিসার্কুলার ক্যানাল ইজ দ্য ইনার ইয়ার, অডিটরি ক্যানাল ইজ দ্য আউটার ইয়ার। নিচের কোনটা এখানে ভুল ম্যাচিং? অর্থাৎ এখানে কানের কথা বলা হচ্ছে, কানের কোন অংশের মধ্যে এটা দেখতে পাচ্ছি না। এই যে বলেছে ইউট্রিকেল আর স্যাকুলি দ্য আউটার ইয়ার, এটা ভুল ম্যাচিং। কেন ভুল ম্যাচিং তুমি ছবিটা দেখলেই বুঝতে পারবে। কারণ দেখো তোমাদের বলে দেবো এখানে, ইউট্রিকেল আর স্যাকুলি ইজ দ্য পার্ট অফ দ্য ইন্টারনাল ইয়ার, অর্থাৎ এরা অন্তঃকর্ণের অংশ যা শব্দ তরঙ্গকে স্নায়ু তরঙ্গে রূপান্তরিত করে মস্তিষ্কে প্রদান করছে বলেই আমরা বুঝতে পারছি আমাদের চারপাশে যে আওয়াজটা হচ্ছে সেটা কিসের আওয়াজ। নেক্সট
পরের প্রশ্ন দেখো আমরা দেখতে পাচ্ছি 47, the most extensively developed region of the most mammalian brain is, অর্থাৎ ম্যামালিয়ান ব্রেনের সব থেকে গুরুত্বপূর্ণ বা হাইলি ডেভেলপ পার্ট কোনটা? অপটিক কাইজামা, মিড ব্রেন, হাইপোথ্যালামাস, সেরিব্রাম। উত্তরটা হচ্ছে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। সেরিব্রাম এটাই কিন্তু আমাদের চিন্তা শক্তি, বুদ্ধিবৃত্তি, মেমারি, থিঙ্কিং, ইন্টেলিজেন্স এটা কন্ট্রোল করছে। এই সেরিব্রাম হচ্ছে আমাদের মস্তিষ্কের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। 48, the ability to perceive the pheromone is related to the sense of ফেরোমেন। বিভিন্ন প্রাণীদের গা থেকে নির্গত এই ফেরোমেন একটা গন্ধ অনুভব করতে সাহায্য করছে। অর্থাৎ প্রত্যেকটা প্রাণীদের আলাদা আলাদা কিছু স্মেল আছে, এই স্মেলটাকে আমরা ফেরোমেনের সাহায্যে অনুভব করতে পারি। কারণ ফেরোমেন আমাদের দেখো, ফেরোমেন আর দ্য কেমিক্যাল দ্যাট অ্যানিমালস আর দ্য হিউম্যান ইউজ টু কমিউনিকেট। পিঁপড়েরা যে লাইন দিয়ে চলাফেরা করে, অর্থাৎ প্রতিটা পিঁপড়ের শরীর থেকে যে ফেরোমেন নির্গত হয়, এর দিয়ে বাকি পিঁপড়েরা তার গতিপথকে, তার সঙ্গীর গতিপথকে আইডেন্টিফাই করতে পারে বলেই এরা লাইন দিয়ে চলাফেরা করছে। অর্থাৎ ফেরোমেন আমাদের গন্ধ শক্তিকে সঙ্গে জড়িত। The hormone that promote the milk release from the breast and the stimulate the uterus contraction, যে হরমোন মাকে সন্তান প্রসবের সময় জরায়ুকে প্রসারিত করতে সাহায্য করে এবং সন্তান প্রসবের পর মায়ের শরীর থেকে মিল্ক রিলিজে সাহায্য করে, তার নাম হচ্ছে অক্সিটোসিন হরমোন। মনে রাখবে, পিকচারটা দেখো, একটা শিশু যখন কাঁদছে, তার কান্নার আওয়াজ মায়ের মস্তিষ্কে হাইপোথ্যালামাসকে উদ্দীপিত করছে এবং হাইপোথ্যালামাসের পশ্চাৎ পিটুইটারি থেকে এই অক্সিটোসিন হরমোন দেখো ও নির্গত হচ্ছে, স্টিমুলেট দ্য মিল্ক রিজেকশন রিফ্লেক্সেস, এবং এটা তখন মায়ের শরীর থেকে স্তনদুগ্ধকে নিঃসরণ করতে সাহায্য করছে বলে মা তখন দুগ্ধপান করিয়ে কর্দনরত ক্ষুধার্ত শিশুকে শান্ত করতে পারছে। পরের প্রশ্ন, and the last question, which hormone stimulate the secretion of the milk in mammary gland? তাহলে কোন হরমোন মায়ের শরীর থেকে মিল্ক সিক্রেশনকে সাহায্য করছে? প্রোল্যাকটিন। তাহলে আমরা দেখতে পেলাম মিল্ককে রিলিজ করাতে সাহায্য করছে অক্সিটোসিন, আর প্রোল্যাকটিন হরমোন কিন্তু মিল্ককে তৈরি করতে সাহায্য করছে। দেখো আমরা দেখতে পাচ্ছি শিশুর সাকিং রিফ্লেক্সের জন্য যে সেন্সারি ইম্পালসটা যাচ্ছে, এটা মস্তিষ্কে হাইপোথ্যালামাসকে উদ্দীপিত করছে। হাইপোথ্যালামাসে অ্যান্টেরিয়ার পিটুইটারি বা অগ্র পিটুইটারি থেকে প্রোল্যাকটিন হরমোন নির্গত হচ্ছে, যা মিল্ক প্রোডাকশনে সাহায্য করে। এবং একই রকমভাবে হাইপোথ্যালামাসের পস্টেরিয়ার পিটুইটারি থেকে অক্সিটোসিন হরমোন নির্গত হচ্ছে, যা মিল্ক ইজেকশনে সাহায্য করে। প্লিজ গোলমাল করবে না। প্রোল্যাকটিন হরমোন মিল্ক প্রোডাকশনের জন্য দায়ী, সেটা অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে নির্গত হয়, আর মিল্ক ইজেকশন বা দুগ্ধ নিঃসরণের জন্য অক্সিটোসিন হরমোন দায়ী, সেটা পস্টেরিয়ার পিটুইটারি থেকে নির্গত হচ্ছে। ঠিক আছে, একটা শিশু যখন মায়ের দুগ্ধ পান করছে, তখন তার সাকিং রিফ্লেক্সটা মায়ের হাইপোথ্যালামাসকে উদ্দীপিত করছে বলেই সেখান থেকে একই সাথে মিল্ক প্রোডাকশন এবং মিল্ক ইজেকশনের জন্য অক্সিটোসিন এবং প্রোল্যাকটিন যুগ্মভাবে কাজ করছে। তো এই ছিল আজকে আমাদের এসএসসি সিজিএইচএসএল এর বায়োসায়েন্সের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। আচ্ছা, এখানে তোমরা যারা আরামবাগের স্টুডেন্টরা রয়েছে দেখতে পাচ্ছি, সবার কাছে ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা? সবাই বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট আছে? হ্যাঁ বলো, কোশ্চেন নাম্বার 35, 34, 35, ওকে ওকে। এই কোশ্চেনটা তোমাদের। আচ্ছা, filtrate from the nephron is reabsorbed from the renal tubule back into the, অর্থাৎ ফিল্ট্রেট যেটা রেনাল টিবিউলের দ্বারা শোষিত হচ্ছে, সেটা ব্যাক হয়ে যাচ্ছে কার মাধ্যমে? দেখো আমরা এখানে বলেছি ইফারেন্ট আর্টেরিওল বা বহির্মুখী ধমনিকা। ছবিটা খেয়াল করো, অন্তর্মুখী ধমনিকা দিয়ে ব্লাডটা কিন্তু প্রবেশ করছে নেফ্রনের মধ্যে, নেফ্রনের মধ্যে দিয়ে সেই ব্লাডটা ফিল্টার হচ্ছে, রিঅ্যাবজর্ব হচ্ছে, এবং তারপর রিঅ্যাবজর্ব ফ্লুইডটা ইফারেন্ট আর্টেরিওল বা বহির্মুখী ধমনিকা দিয়ে আবার রক্তস্রোতে ফিরে যাচ্ছে।
তাহলে যে তরল আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় সেটা আমাদের রক্তে আমরা ফিরে পাচ্ছি বাই দ্য হেল্প অফ ইফারেন্ট আর্টেরিওল। তাহলে অ্যাফারেন্ট আর্টেরিওল বা অন্তর্মুখী ধমনিকা দিয়ে নেফ্রনের মধ্যে রক্ত প্রবেশ করছে, ইফারেন্ট আর্টেরিওল বা বহির্মুখী ধমনিকা দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পেরেছো? 34। 35. The excessive presence of the ADH causes an individual to excrete অ্যান্টিডাইউরেটিক হরমোন। যদি অতিরিক্ত পরিমাণে সিক্রেশন হয় তাহলে লেস ওয়াটার অর্থাৎ অ্যান্টিডাইউরেটিক হরমোন যা মূত্রকে লঘু হতে সাহায্য করে। যদি এই হরমোন মানে লঘু হতে দেয় না, যদি এই হরমোনের অতিরিক্ত ক্ষরণ হয় তাহলে ইউরিনটা আরও বেশি গাঢ় হয়ে যাবে, ইউরিনের মধ্যে দিয়ে পরিমাণে কম জল পাস করবে, তাই আমরা দেখতে পাবো ইউরিনের পরিমাণটাও কমে যাবে। 34, 35 ক্লিয়ার? 36. এক সেকেন্ড। ও আচ্ছা, অ্যাকচুয়ালি একটু নাম্বারিং এর গন্ডগোল হচ্ছে। 36টাই অ্যাকচুয়ালি তোমার 35, একটু নাম্বারিং এর গন্ডগোলের জন্য এটা স্কিপ হয়ে গেছে। ওকে চলো, ঠিক আছে, চলো আজকে ক্লাসে আমরা এখানেই কমপ্লিট করলাম। তোমরা আবার বায়োলজি ক্লাস পাবে খুব তাড়াতাড়ি। ওকে।